ধন্যবাদ সাদমান আমাদেরকে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো আছি। তোমাদের পড়ালেখা কেমন চলছে এবং প্র্যাকটিস এক্সাম গুলো দিচ্ছ কিনা? এবং লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম কিন্তু অনেকবার দেয়া যায়। লাইভ এক্সাম তো একবার, বাট প্র্যাকটিস এক্সাম তোমরা যত খুশি দিতে পারবা, এতে তোমাদের আসলে প্রস্তুতিটা অনেক ভালো হবে। নিজেদের কোন পর্যায়ে আছো সেটা সম্পর্কে তোমরা জানতে পারবা। এক্সাম দিতে বা কোনো যদি টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করো কখনো পোর্টালে বা কোনো কিছুতে, আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করবো সমাধান করার।
ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি এটি চ্যাট বক্সে একটু জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অল ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সো আজকে মোটামুটি আমরা এই চ্যাপ্টারের একদম লাস্ট ক্লাসে চলে আসছি এবং আজকে লেকচারটা মোটামুটি থিওরি বেসড এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো বলছো জায়ান। সো চলো শুরু করি। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আয়ন আইডেন্টিফিকেশন, ফ্লেম টেস্ট। আচ্ছা ভাইয়া, টেস্টের যে বিষয়টা আছে, হ্যাঁ টেস্টের যে বিষয়টা আছে মানে আয়নের যে আইডেন্টিফিকেশন গুলো আছে সেটা আসলে দুই টাইপের আছে। হ্যাঁ, একটা হচ্ছে ড্রাই টেস্ট, একটা হচ্ছে ওয়েট টেস্ট। তো ড্রাই টেস্টের মধ্যে পরে হচ্ছে ফ্লেম টেস্ট। এখন তোমরা ভাইয়া বলতে পারবা যে ফ্লেম টেস্ট আসলে কারা দেয়? এখন তোমাদেরকে আগে একটা জিনিস বোঝাই। হ্যাঁ, লেটস সে একটা পেজ নেই, পেজ নিয়ে তোমাদেরকে বোঝাই। লেটস সে তোমরা যে আয়নের আইডেন্টিফিকেশন করবা, আয়ন আইডেন্টিফিকেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলি, ম্যাক্সিমাম মানুষজন হ্যাঁ এই টপিকটা ইগনোর করো এবং এই টপিক থেকে একটা না একটা সিতে কোশ্চেন দেয় ভাইয়া, বুঝছো? এজন্য ভাইয়া একটা শর্ট টেকনিকে পড়াই দিব, তোমার টেনশন নিও না, কিন্তু আগে ডেসক্রিপটিভটা পড়ি তারপর ভাইয়া ট্রিকটা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সো ভাইয়া যেটা বলতেছিলাম, আয়ন আইডেন্টিফিকেশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ড্রাই টেস্ট, যেটাকে আমরা ফ্লেম টেস্ট বলি, বুনসেন বার্নার দিয়ে করে, আর এটা হচ্ছে ওয়েট টেস্ট, যেটা সলিউশন দিয়ে করা হয় আর কি। হ্যাঁ, এখন ভাইয়া আমাদের ধরো কোনো একটা আয়নের কথা যদি ধরো, সোডিয়াম সালফেট Na2SO4, এখানে কিন্তু দুইটা আয়ন তুমি পাচ্ছ, একটা পাচ্ছ সোডিয়াম প্লাস, একটা পাচ্ছ সালফেট 2-। তো এইটাকে বলা হয় বেসিক রেডিক্যাল, এটাকে বলা হয় অ্যাসিডিক রেডিক্যাল। মানে এইটা বেসিক্যালি বেস ফর্ম করে, এটা বেসিক্যালি অ্যাসিড ফর্ম করে আর কি। এজন্য এটা বেসিক রেডিক্যাল, এটা হচ্ছে অ্যাসিডিক রেডিক্যাল। ঠিক আছে, আচ্ছা। তো এখন বা ওই যে অ্যানায়ন ক্যাটায়ন যেমনি হিসাব করো, সমস্যা নেই। এবার ভাই তোমাদের কাছে যে আমার একটা কোশ্চেনটা হচ্ছে, ড্রাই টেস্ট দিয়ে কি সব ধরনের মানে অ্যানায়ন ক্যাটায়ন বলো, অ্যাসিডিক বেসিক বলো, সবকিছু আইডেন্টিফাই করা যায়, বা ওয়েট টেস্ট দিয়ে কি সবকিছু আইডেন্টিফাই করা যায়? একটু বলো দেখি, কার কি আইডিয়া? একটু আইডিয়াটা শুনি আগে। ভাবো ভাবো, সবাই একটু পার্টিসিপেট করো। হ্যাঁ, এখানে খুবই ইন্টারেস্টিং, মানে আমরা হচ্ছে মিলেমিশে পড়বো, তাহলে দেখবো ইন্টারেস্টিং লাগবে জিনিসগুলা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলি, ড্রাই টেস্ট দিয়ে শুধু যেগুলো মেটালিক আছে না ভাইয়া, সেগুলাকে আইডেন্টিফাই করা যায়, মানে পজিটিভ গুলাকে আইডেন্টিফাই করা যায় দুইটা ছাড়া, এক্সেপ্ট বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। এই দুইটাকে আইডেন্টিফাই করা যায় না, বাকি সব পজিটিভ গুলাকে আইডেন্টিফাই করা যায়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই দুইটাকে আইডেন্টিফাই করা যায় না, বাকি সব পজিটিভ গুলাকে আইডেন্টিফাই করা যায়, নেগেটিভ গুলাকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না। কেন একটু বলি। বেসিক্যালি ড্রাই টেস্ট জিনিসটা কি জানো? ধরো তুমি হচ্ছে হিট দিতেছো, বুনসেন বার্নার হিট দিতেছো, ও কি করছে, একটা ইলেকট্রন জাম্প করে আপার শেলে গেছে, তারপর আবার যখন লোয়ার শেলে আসবে একটা এনার্জির গ্যাপ আসবে, তুমি লাইট দেখতে পারবা, কালার দেখে তুমি চিনবা, এটাই তো ফ্লেম টেস্ট। এখন বিষয় হচ্ছে, যারা পজিটিভ মানে মেটালিক যারা, তারা তাদের আয়নিক মানে আয়নাইজেশন এনার্জি কম থাকে, আর নন মেটালিকের আয়নাইজেশন এনার্জি বেশি থাকে। সো আয়নাইজেশন এনার্জি কম থাকে, যাকে এনার্জি অল্প মানে হিট অল্প দিলেই তারা ইলেকট্রন যে ট্রান্সফার করতে পারে, লাফালাফি করতে পারে, জাম্পিং করতে পারে, সো তুমি কালার দেখতে পারবা। কিন্তু অ্যানায়ন যেগুলা, অ্যানায়নগুলার তো আয়নাইজেশন এনার্জি অনেক বেশি থাকে। সো এই জন্য ওদেরকে কিন্তু তুমি অল্প হিট দিলে হবে না, অনেক বেশি হিট দিতে হবে, যেটা আসলে ঝামেলা। সো এই জন্য ফ্লেম টেস্ট বা ড্রাই টেস্টে কারা কাজ করে ভাইয়া? ক্যাটায়নরা কাজ করে বেসিক্যালি, বা টেস্টে পাস করে, এক্সেপ্ট বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। এখন উত্তর দাও ভাইয়াকে, কেন এই দুইটা কাজ করে না? বলো বলো, ঝটপট ঝটপট, কেন এই দুইটা কাজ করে না বলো। হ্যাঁ, ওইটাই কোশ্চেন করছি, জান বাকি রিটার্ন দাও। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন করে না বলো? কারণ বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ সাইজে এতই ছোট, ওর চার্জ ডেন্সিটি অনেক বেশি, এজন্য তার আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হয়।
সো এটাকেও আসলে তখন ওই যে জাম্পিং করতে পারে না, সো ঝামেলা, আমরা কালার দেখতে পারি না। সো এই জন্য এই দুইটার সাইজ অনেক ছোট, চার্জ ডেন্সিটি অনেক বেশি হওয়ার কারণে এটা কিন্তু ড্রাই টেস্ট বা ফ্লেম টেস্টে কোনো মানে কালার শো করে না। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, আরেকটা খুব চমৎকার কোশ্চেন আছে, যে ফ্লেম টেস্টে এইচসিএল কেন ইউজ করা হয়? ফ্লেম টেস্টে এইচসিএল কেন ইউজ করা হয়, কেউ বলতে পারবা ফ্লেম টেস্টে এইচসিএল কেন ইউজ করা হয়? এনিওয়ান? ফ্লেম টেস্টে এইচসিএল কেন ইউজ করা হয়? আচ্ছা, এইচসিএল যখন তুমি দাও কোনো কিছুর মধ্যে, যখন এইচসিএল দাও তখন সেটা ক্লোরাইড সল্ট পাওয়া যায়, আর ক্লোরাইড সল্ট হয় ভোলাটাইল। ভোলাটাইল গুলাকে একটু হিট দিলে সে সলিড থেকে সরাসরি গ্যাসিয়াসে কনভার্ট হয়ে যায় না? সো এই জন্য ওই যে জাম্পিংটা অনেক ফাস্ট হয়, এই জন্য আমরা কালারটা দেখতে পাই। সো ভোলাটাইল সল্টে কনভার্ট করার জন্য আমরা আসলে এইচসিএল দিই, যেন আমরা দ্রুত ভালো কালার দেখতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাইলে ভাইয়া বলো, এই যে কোয়েশ্চেনটা, এটা খুবই খুবই প্রচলিত একটা কোয়েশ্চেন ভাইয়া, বুঝতে পারছো? খুবই খুবই প্রচলিত একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কই? এই যে কোয়েশ্চেনটা, এই যে ওয়াই কনসেন্ট্রেটেড HCl ইজ ইউজড ইন ফ্লেম টেস্ট। সবাইকে বুঝতে পারছে? দেখো কতবার করে প্রশ্ন আসছে, কতবার করে প্রশ্ন আসছে। অনেক আগে আসছে বিকজ এটা শর্ট সিলেবাসে ছিল না, এখন আছে। সো সবাই বলো, সবাই বুঝছি না? HCl দিলে, কনসেন্ট্রেটেড HCl দিলে ক্লোরাইড সল্ট পাওয়া যায়, যেটা ভোলাটাইল। অল্প একটু হিট দিলে সেটা গ্যাসিয়াসে কনভার্ট হয়, মানে জাম্পিং রেঞ্জটা বাড়ে। সো জাম্পিং যদি করে আমরা কালার দেখতে পাবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনাটা। শেষ। এই হলো আমাদের সহজ সোজা সাপটা অ্যান্সার। আচ্ছা, তো এগুলো আমরা অ্যান্সার দেখলাম, সবাই বুঝছি? ছোট্ট একটা সি লিখে দিত। অ্যান্সার কি? অবশ্যই ক্লোরাইড সল্ট ইজ ভোলাটাইল ইন নেচার, এভাবে সুন্দর মতো লিখলেই হবে। ছোট্ট লিখবো ভাইয়া 2 নম্বরের জন্য, হ্যাঁ? আচ্ছা, ভেরি গুড। সো এগুলো আমরা বুঝছি, হ্যাঁ? ওকে। সো কি বলে, এটা গেল হলো ড্রাই টেস্টের ঘটনা। এখন ড্রাই টেস্টের ঘটনা রিলেটেড যা যা আছে সেগুলো একটু দেখে আসি চলো। তো ড্রাই টেস্টের ঘটনায় কি কি আছে? এই যে দেখো, এই যে HCl এর মধ্যে দিলে ওই যে ইয়া করা যায়, ওই যে কি বলে তোমার ক্লোরাইড সল্ট পাওয়া যায়, যেটা হলো ভোলাটাইল হয় এগুলা। তারপরে এই যে ড্রাই টেস্ট করে, এই যে বুনসেন বার্নার দিয়ে বিভিন্ন কালার শো করে। এই যে দেখো বিভিন্ন জিনিসের কালার, লিথিয়াম দেখো, সোডিয়াম দেখো, পটাশিয়াম দেখো, রুবিডিয়াম দেখো, সিজিয়াম দেখো, কোনটার কালার দেখতে কেমন, এই জিনিসগুলো বোঝা যায়। এক্স্যাক্টলি জিয়াদ, এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন এই যে এইখানে যেগুলো লেখা আছে ভাইয়া, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই সমস্ত জিনিসগুলা তোমরা একবার একটু কষ্ট করে রিডিং দিয়ে ফেলো এক্ষুনি, হ্যাঁ? এক্ষুনি ভাইয়া সময় নাও 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তোমরা সবাই এগুলো রিডিং দিয়ে ফেলো। রিডিং দেওয়া হলে টিচার ইনবক্সে একটা ডান লেখো, হ্যাঁ? কালার মনে থাকা মাঝে মাঝে একটু দরকার হয়, জাস্ট একবার একটু রিডিং দিয়ে ফেলো সবাই, হ্যাঁ? থ্যাংক ইউ।
ওকে, সো সবাই আশা করি দেখছো, তাই না? ব্লু গ্লাসটা এটা হচ্ছে, দেখো, কালার অবজার্ভ থ্রু ব্লু গ্লাস, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ গ্লাস আর কি। হ্যাঁ, এটার ভিতর দিয়ে দেখলে একরকম দেখায় আর কি। সো তোমরা জাস্ট এটা পড়লেও কিন্তু মোর দেন এনাফ। যেমন গোল্ডেন ইয়েলো কালার যদি তুমি দেখো, জাস্ট খালি চোখে দেখো, তখন তুমি পাবা সোডিয়াম সল্ট। পেল ভায়োলেট হলে পটাশিয়াম, ব্রিক রেড হলে ক্যালসিয়াম, ইয়েলোইশ গ্রিন হলে বেরিয়াম, ব্লুইশ গ্রিন হলে কপার সল্ট, লাইট ব্লু হলে লেড, ক্রিমসন রেড হলে লিথিয়াম, গোল্ডেন হলে আয়রন, ভায়োলেট হলে সিজিয়াম, রেড হলে স্ট্রনশিয়াম। দেখো, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ডোন্ট গিভ এনি কালার ইন দ্য ফ্লেম টেস্ট। ওকে, আচ্ছা, সো এটা অনেক ইম্পর্টেন্ট। এখন যদি আমরা একটু সামনের দিকে আসি, ওয়েট টেস্ট। ওয়েট টেস্ট কারা দেয়? ওয়েট টেস্ট অ্যাকচুয়ালি সবাই দেয়। ওয়েট টেস্ট অ্যাকচুয়ালি কারা দেয়? অল। ওয়েট টেস্ট দেয় হচ্ছে সবাই, ওয়েট টেস্ট দেয় অল। আচ্ছা, এখন ওয়েট টেস্ট আসলে কি কি হয় চলো একটু দেখি। এই দেখো, ওয়েট টেস্টের 5টা যে টাইপ আছে, টাইপগুলো একটু খেয়াল করো কি কি ভাবে এগুলা করা হয়। গ্যাস প্রডিউসড অফেন উইথ ইফারভিসেন্স। এখন তোমাদের বলি, অনেক সময় হয় কি, তুমি আইডেন্টিফাই করতে পারবা দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবা? ওয়েট টেস্ট করলা, করে দেখলে একটাতে বাবল ফর্ম হইতেছে বা গ্যাস প্রডিউস হইতেছে, আরেকটাতে হইতেছে না, এইভাবে আলাদা করা যায়। হিট গিভেন আউট, মানে এক্সোথার্মিক যদি হয়, এই যে অনেকে হিট জেনারেট করতেছে, কেউ কেউ হিট অ্যাবজর্ভ করতেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, ওইভাবে আসলে চেনা যায়। কালার চেঞ্জ, কালার চেঞ্জ দেখে তো আমরা অনেক বেশি চিনি, এগুলো নিয়ে তো অনেক এক্সপেরিমেন্ট আমরা দেখছি। ফরমেশন অফ প্রিসিপিটেট, কোন জিনিস কুইক ইয়া হয়, প্রিসিপিটেশন হয়, কেউ প্রিসিপিটেশন হয় না, কেউ হয়তো অনেকক্ষণ পরে প্রিসিপিটেশন হয়, এগুলো আমরা দেখবো। সো এইভাবে আলাদা করা যায়। আর দ্য প্রোডাকশন অফ এন অর্ডার, অর্ডার থেকেও কিন্তু আমরা আসলে আলাদা করতে পারি যে এটা কি হইতে পারে, ওরকম কাছাকাছি অবস্থায়, কাছাকাছি স্মেল নিয়ে। হ্যাঁ, সো বুঝতে পারতেছো, এরকম 5 ভাবে কিন্তু আসলে আমরা এরকম ওয়েট টেস্টটা কন্ডাক্ট করতে পারি, বা 5টা টাইপে আসলে আমরা এগুলো ডিফারেন্সিয়েট করতে পারি। সো সবাইকে একটা ফাইনাল কোশ্চেন করি। হ্যাঁ, ক্যাটায়ন হোক অথবা অ্যানায়ন হোক, সব ধরনের আয়ন কোন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় বলো দেখি? অলমোস্ট আর কি, কোন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়? ওয়েট টেস্টের মাধ্যমে। আর ফ্লেম টেস্টের মাধ্যমে শুধুমাত্র কোনগুলো আইডেন্টিফাই করা যায়? পজিটিভ গুলা নাকি? কোনটা বাদে? কোনটা কোনটা বাদে? সব পজিটিভ তো বলা যাবে না, কোনটা কোনটা বাদে? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বাদে। ওকে, ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, এখন মনে করো এগুলো তো আমরা দেখলাম, কই গেল? এগুলো তো আমরা দেখলাম। এখন এক নজরে কিছু জিনিস দেখি, যেমন কপারে কিছু রিয়াকশন, কপার 2+-এর। যে কপার 2+-এর যদি তুমি এই কোশ্চেনটা কিন্তু আসছিল ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, কপার 2+কে যদি অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন সে আস্তে আস্তে তার কি হবে, যে দেখো, যে কপার 2+ দিছো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড স্লোলি ইন দ্য স্টক সলিউশন, এডিশন অফ এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিজলভস দ্য প্রিসিপিটেশন এন্ড প্রুশিয়ান ব্লু সলিউশন ইজ ক্রিয়েটেড। এই যে টেট্রামিন কপার সালফেট, ডার্ক ব্লু অর প্রুশিয়ান ব্লু পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা, এটার মধ্যে তুমি দেখলা এ স্মল অ্যামাউন্ট অফ পটাশিয়াম ফেরোসায়ানাইড, হ্যাঁ, ইজ অ্যাডেড টু দ্য স্টক সলিউশন। এই যে দেখো, আমরা যদি মানে এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি তুমি কপারের মধ্যে দাও, তখন দেখো রেডিশ ব্রাউনের প্রিসিপিটেট ফর্ম করা যায়। এখন কথা হচ্ছে, এত কিছু মনে কেমনে রাখবো? দেখাবো ভাইয়া, টেনশন নেওয়ার কোনো কারণ নেই ভাইয়া, সবকিছু দেখাবো, ঠান্ডা মাথায় আগে দেখো। এরপর অ্যালুমিনিয়ামেরটা দেখো। অ্যালুমিনিয়ামে কি করতেছো তুমি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলা, হোয়াইট জেলি লাইকের প্রিসিপিটেশন পাবা, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডে দিলে ডিজলভ হয়ে যায়। এরপর এটার মধ্যে, এই যে এইটার মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড H2O দাও, তখন আবার জেলি টাইপের প্রিসিপিটেশন তুমি পাবা। সো একবার জেলি টাইপ প্রিসিপিটেশন হয়, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ডিজলভ হয়ে যায়, আবার যদি অ্যামোনিয়াম ক্লোরাইড H2O দাও, তখন কিন্তু আবার জেলি টাইপ প্রিসিপিটেশন পাওয়া যায়। সো এই জিনিসগুলো একটু দেখাইলাম। হ্যাঁ, একটু পরে সবগুলো একসাথে করে দিব। Fe2+ এরটা একটু খেয়াল করো, কি আছে? ইন দ্য স্টক সলিউশন ডাইলুট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড। ওকে, ফাইন। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, গ্রিন কালারের প্রিসিপিটেশন পড়বে। যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দাও, তখন লাইট ব্লু কালারের প্রিসিপিটেশন পড়বে। পটাশিয়াম ফেরিসায়ানাইড মানে Fe3+, এটা যদি দাও, তখন ডার্ক ব্লু কালারের প্রিসিপিটেশন পড়বে। আর ফাইনালি যদি তুমি এই যে ইন দ্য স্টক অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দাও, তখন আসলে কোনো কালার চেঞ্জ হবে না। হ্যাঁ, এই সিমিলার জিনিস যদি তুমি Fe3+ এর ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? রেডিশ ব্রাউন। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে ডার্ক, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলে রেডিশ ব্রাউন, আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলে ব্লাড রেড। এগুলো দিলে ব্লাড রেড পাওয়া যায়। এগুলো এখন দেখতে একটু কঠিন লাগতেছে, বুঝতে একটু কঠিন লাগতেছে, একটু বুঝাই দিই খুব সহজে। যে কোনো একটা রিঅ্যাকশন ধরো, এখানে K4 আছে, এখানে Fe3+ আছে, তাহলে একটা পটাশিয়াম বাদ দিয়ে বাকি 3টা পটাশিয়ামকে সে সাবস্টিটিউট করে ফেলতে পারবে। দেখছো, এইভাবে একদম ইজি। ওকে, আর কি আছে? জিঙ্ক 2+। দেখো, জিঙ্ক 2+ এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে, যে মানে জিঙ্ক 2+ এর মধ্যে তুমি কি দিলে? সোডিয়াম হাইড্রোক্সাইড। জিঙ্ক হাইড্রোক্সাইডের হোয়াইট প্রেসিপিটেশন পড়বে।
আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ডিজলভ হয়ে যাবে। সেম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেও সেম আর কি জিনিসটা, হোয়াইট প্রেসিপিটেশন পরে। আর পটাশিয়াম ফেরোসাইনাইড যদি তুমি দাও সেই ক্ষেত্রে হোয়াইট কালারে জিঙ্ক ফেরোসাইনাইড প্রেসিপিটেশন পরে। আচ্ছা, এগুলো সব কিন্তু ভাইয়া সিরিয়াল করে দেবো, টেনশন নিও না। এরপর দেখো ক্যালসিয়াম 2+ আছে। ক্যালসিয়ামের জন্য বেসিক্যালি আসলে করতে হয় কি, তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে হোয়াইট কালারের প্রেসিপিটেশন পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা হয় কি অ্যামোনিয়াম অ্যাসিডেট দিয়ে, সরি অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, বললাম অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। তুমি যদি ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট দাও, সেই ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রেসিপিটেশন দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য আলাদা, ঠিক আছে। অক্সালেট যদি দাও সেই ক্ষেত্রে হোয়াইট প্রেসিপিটেশন পড়বে। সোডিয়ামেরটা খুবই 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 ইম্পর্টেন্ট, সোডিয়ামেরটা খুবই 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 ইম্পর্টেন্ট। সোডিয়ামের পৃথিবীতে যতগুলো সল্ট পাওয়া যায় সবগুলাই সলিউবল একটা ছাড়া। সোডিয়ামকে যখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে হিট করানো হয় তখন হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের প্রেসিপিটেশন পরে। এটা একমাত্র এই যে দা অনলি ইনসলিউবল সল্ট অফ সোডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে অনলি ইনসলিউবল সল্ট অফ সোডিয়াম, এটা একটু মাথায় রাখতে হবে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, অসুবিধা নেই, টেনশন নিও না। ওকে, আর অ্যামোনিয়াম প্লাস এটাও ইম্পর্টেন্ট। কোন অর্থে? এটার রিঅ্যাকশনটা একটু আলাদা। এখানে নেসলার রিএজেন্ট ইউজ করা হয়, পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এই যে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেটটা ইউজ করা হয়। এইটা ইউজ করলে আসলে ব্রাউন প্রিসিপিটেটের অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড পাওয়া যায়। হ্যাঁ, মানে অ্যামোনিয়াম আয়নের আইডেন্টিফিকেশনে এই জিনিসটা কাজে লাগে। ওকে, আর নেসলার রিএজেন্ট কিভাবে কিভাবে তৈরি করা হয় দেখো। HgCl2 আছে তোমার কাছে, মার্কিউরিক ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড দিলা, মার্কিউরিক আয়োডাইড পাইছো, এটার সাথে পটাশিয়াম আয়োডাইড দিলে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এই যে নেসলার রিএজেন্ট তৈরি হয়ে গেল, শেষ। এই যে এইভাবে দেখাইলো আর কি। হ্যাঁ, এই যে এইভাবে জিনিসটা দেখাইলো। আচ্ছা, ইউজেস কি? ইট ইজ ইউজ টু ডিটেক্ট অ্যামোনিয়া গ্যাস অর অ্যামোনিয়াম আয়ন অর অ্যামোনিয়া সল্ট। হোয়াট ইজ নেসলার রিএজেন্ট? দেখছো কোনটার কাজ কি, কোনটাকে নেসলার রিএজেন্ট বলে, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। ওকে, এগুলা থেকেও দিয়ে দেয়। দেখি আর কি কি আছে। আচ্ছা, এগুলো তো নেগেটিভ আয়নে চলে আসছে। আচ্ছা, গেল। ওকে, সব বাদ। এবার আমরা একটা সামারি টেবিল পড়বো, সামারি টেবিল। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে একটা জিজ্ঞেস করি, মোস্ট অফ দ্য ক্যাটায়নকে আইডেন্টিফাই করা যায় একটা রিএজেন্ট দিয়ে, বলো তো সেটা কি? মোস্ট অফ দ্য ক্যাটায়নকে আইডেন্টিফাই করা যায় একটা রিএজেন্ট দিয়ে, বলতে হবে সেটা কি? হয়নি, ধরো এখানে একটা মিস্টেক আছে, মোস্ট প্রবাবলি লাইট ইয়েলো ছিল না, এটা লাইট ব্লু হবে। হ্যাঁ, লাইট ব্লু। ওকে, নেসলার হবে না। হ্যাঁ, মোস্ট অফ দ্য ক্যাটায়নকে একটা জিনিস দিয়ে আইডেন্টিফাই করা যায়। ভাবো ভাবো। আচ্ছা, চলো তোমাদেরকে একটু দেখাই তাহলে। সেটা হচ্ছে মাঝখানেই লিখি। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ওকে, ডান। এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সবগুলাকে মোটামুটি আইডেন্টিফাই করা যায়। এখন কথা হচ্ছে কিভাবে, আসো দেখি, মন দিয়ে শোনো সবাই। হ্যাঁ, ধরো আমরা ক্যালসিয়াম দিলাম, ক্যালসিয়াম 2+ যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তখন সে হোয়াইট প্রেসিপিটেশন দেয়, এই জন্য আমি হোয়াইট কালার দিতেছি আর কি। কিন্তু ক্যালসিয়ামের আরেকটা আইডেন্টিফিকেশন প্রসেস আছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে যদি তুমি অ্যামোনিয়াম অক্সালেট দাও তখন আসলে ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রেসিপিটেশন পড়ে, হোয়াইট প্রেসিপিটেশন পড়ে, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়ামটা ডান। জিঙ্কেরটা আসি। জিঙ্কও কিন্তু অ্যামোনিয়ামের সাথে রিঅ্যাকশন করে হোয়াইট প্রেসিপিটেশনই দেয়। তাহলে জিঙ্কের ক্যালসিয়ামকে আলাদা করা যায় এই যে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। আচ্ছা, এইবার আরেকটা থাকে অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যেও তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তখন সে বেসিক্যালি জেলি টাইপ হোয়াইট প্রেসিপিটেশন দিবে, জেলি টাইপ হোয়াইট প্রেসিপিটেশন দিবে। এইটুক পর্যন্ত হোয়াইট ক্লিয়ার, এইটুক পর্যন্ত ক্লিয়ার বলো।
ছোট্ট একটা সি দাও, হোয়াইট প্রেসিপিটেশন দিবে। হুম, আসো আরো সহজ জিনিস বুঝি। ধরো কপার, কপারে ঘটনা দুইটা। তুমি যদি মানে অল্প অল্প দাও, স্লোলি দাও, হ্যাঁ, ধরো অল্প অল্প দাও, স্লোলি দাও, স্লো অ্যান্ড ধরো লো অ্যামাউন্ট, হ্যাঁ, লো অ্যামাউন্টের যদি দাও, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে লাইট ব্লু কালারের প্রেসিপিটেশন দিবে। আর যদি লেটস সে তুমি যদি এর মধ্যে অনেক বেশি দাও, কনসেন্ট্রেটেড দাও, বেশি দাও, তখন হচ্ছে ডার্ক ব্লু পাবা। অনেক বেশি পরিমাণে দিলে তখন তুমি হচ্ছে ডার্ক ব্লু পাবা। কনসেন্ট্রেটেড মানে বেশি পরিমাণে যদি দাও তখন তুমি বেশি বেশি করে দাও, তখন তুমি হচ্ছে ডার্ক ব্লু পাবা। আচ্ছা, কপারেরটা গেল। এবার আয়রন 2 প্লাসেরটা আসি। আয়রন 2 প্লাসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে গ্রিন প্রেসিপিটেশন পাবা, গ্রিন পিপিডি পাবা। আচ্ছা, আবার আয়রন 3 প্লাসে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন পিপিডি পাবা। রেডিশ ব্রাউন পিপিডি পাবা। জেলি টাইপটা ওই ভেজাল যদি না থাকে তাহলে অ্যাকচুয়াল জেলির মতো হয়, হ্যাঁ, একটু ভেজাল থাকলে তখন একটু জেলি টাইপটা কম চলে আসে। ওকে, এখন এই দুইটার মধ্যে আবার কিভাবে পার্থক্য করা যায় সেটাও একটু তোমাদেরকে দেখাই। এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আবার ব্যবহার করা হয় দুইটা জিনিস। একটা হচ্ছে K4 FeCN6, এইটা, ঠিক আছে। এইটা যখন একটু খেয়াল করো আয়রন 2 প্লাস দেয় তখন হচ্ছে লাইট ব্লু, আর এটা যখন আয়রন 3 প্লাসে দেওয়া হয় তখন হচ্ছে ডার্ক ব্লু। আচ্ছা, আরেকটা জিনিস আছে, K4 আর এটা হচ্ছে K4 সরি K3 FeCN6। এটা দিলে কি হয়, যখন তুমি Fe3 প্লাস দাও, Fe3 প্লাস দাও তখন ডার্ক ব্লু দেয়, সরি Fe2 প্লাস দিলে ডার্ক ব্লু দেয়, Fe3 প্লাস দিলে দেয় রেডিশ ব্রাউন, Fe3 প্লাস দিলে দেয় হচ্ছে রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। ওকে, মানে এখানে আমি তোমাদের সমস্ত জিনিসপত্র সলভ করে দিচ্ছি। লাইট ডার্ক, তারপর ডার্ক রেডিশ ব্রাউন। ওকে, আচ্ছা গেল। তারপর আর কি কি আছে, আর কি কি আছে, আর কোনো আয়ন বাকি আছে? সবগুলো আয়নই তো মোটামুটি করলাম। আর 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 আচ্ছা, অ্যামোনিয়াম থায়োসায়ানেটের কথা Fe2 প্লাস দেয় না, Fe3 প্লাস দেয়, সো এটা না লিখলেও চলবে। আচ্ছা, লাস্ট এটা বাকি থাকে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আর পটাশিয়াম যেটা, তাই না? তাহলে সোডিয়াম যেটা, সোডিয়ামের সাথে যদি পটাশিয়াম K2H2Sb2O7 এর রিয়াকশন করাও তখন হচ্ছে Na2H2Sb2O7 পাওয়া যায়, যেটা ইনসলিউবল। আর অ্যামোনিয়ামের সাথে তোমার দিতে হচ্ছে নেসলার রিয়েজেন্ট হুইচ ইজ পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট K2HgI4, এই জিনিসটা দিতে হয়, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি। ও আচ্ছা, আর এটার কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন, প্রেসিপিটেশন পাবা। ডান। ওকে, আর এটা ইনসলিউবল, এটা হচ্ছে ইনসলিউবল, অদ্রবণীয়, সল্ট ফর্ম করবে। সো এখানে মোটামুটি ক্যাটায়ন রিলেটেড যা যা আছে সবকিছু এখানে আছে। তো সবাই ঝটপট খাতাটা একটু ঘুরায় সুন্দর করে এই পুরা চারটা খাতায় লিখে ফেলো, শেষ, তোমাদের একদম সুন্দর মতো সবকিছু সামারি হয়ে যাবে। এবং বললো যে ভাইয়া বুঝছে কিনা, ভাইয়া দরকার বলে পুরোটা আরেকবার সামারাইজ করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওকে, সো আশা করি আমাদের সবার লেখা শেষ। তাহলে বলো ক্যাটায়ন রিলেটেড যাই আসুক না কেন, পারবো না ইনশাল্লাহ ভাইয়া আয়ন আইডেন্টিফিকেশনে? বলো ঝটপট টিচার ইনবক্সে যে ক্যাটায়ন রিলেটেড সবকিছু ইনশাল্লাহ পারবো কিনা। ওকে, ডান। এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যানায়ন নিয়ে কাজ করব, অ্যাসিডিক যে ইয়াটা বলি রেডিক্যাল। তো ক্লোরাইডে দেখো সিলভার নাইট্রেট দেওয়া হয়েছে, তখন কি হয়েছে, সালফেটের মধ্যে দেখো লেড অ্যাসিটেট দেওয়া হয়েছে, হ্যাঁ। তো তারপর কি হয়, প্রিসিপিটেশন পরে, হ্যাঁ, হোয়াইট প্রিসিপিটেশন পরে। তারপর তোমার হচ্ছে নাইট্রেট সলিউশন দিলে কি কি হচ্ছে না হচ্ছে, মানে এখানে কার্বনেটের সাথেও বিভিন্ন জিনিসপত্র আছে, কি কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয় দিয়ে আছে। সো এগুলো দেখলে একটু মাথা ঘুরায়। চলো আমরা একটু শর্টে দেখে আসি। আবার অ্যানায়ন গুলা তিনটা টাইপের আছে, সো এগুলো নিয়ে আমরা একটু পড়বো। এখন আমরা কোনটা পড়বো, অ্যানায়ন গুলা পড়বো। সো অ্যানায়ন গুলার জন্য ফার্স্টে হ্যালোজেন গুলার জন্য পড়াই সিলভার নাইট্রেট। হ্যালোজেন গুলার জন্য হচ্ছে সিলভার নাইট্রেট। তুমি যদি লেটস সে ক্লোরাইড দাও, ক্লোরাইড দিলে হচ্ছে ভাইয়া হোয়াইট প্রেসিপিটেশন দিবে, সিলভার ক্লোরাইডে হোয়াইট প্রেসিপিটেশন দিবে। তুমি যদি লেটস সে ব্রোমাইড দাও, তখন হচ্ছে লাইট ইয়েলো প্রেসিপিটেশন দিবে। তুমি যদি আয়োডাইড দাও, তাহলে অ্যাকচুয়াল যে ইয়েলো মানে ডার্ক ইয়েলো সেটা দিবে। শেষ হয়ে গেল। ওকে, একদম ইজি, এই তিনটা গেল। এবার আসে কার্বনেট সালফেটের একটা গ্যাঞ্জাম, হ্যাঁ, কার্বনেট আর সালফেটের গ্যাঞ্জাম। এইটা মজার, এইটা বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ। কার্বনেট আর সালফেটেরটা, কার্বনেট আর সালফেটেরটা। ওকে, তাহলে এখন এইভাবে যদি আমরা পড়ি ভাই, এইভাবে পড়লে আমাদের দেখবো সবারটা অনেক ইজি হয়ে যাবে। এখানে আমরা ইউজ করবো বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট আমরা ইউজ করবো। তো লেটস সে তোমার কাছে আছে সালফেট অথবা তোমার কাছে আছে কার্বনেট, তুমি যাই দাও না কেন এটা হচ্ছে ফার্স্টে হোয়াইট প্রেসিপিটেশন দিবে, ভালো কথা। এরপর এরপর তুমি যদি এটার সাথে HCl দাও, এটার সাথে যদি তুমি কি করো HCl অ্যাড করো, এটার সাথে যদি HCl দাও, সালফেট হচ্ছে আর ফার্দার কোনো রিয়াকশন করবে না, সালফেট আর ফার্দার রিয়াকশন করবে না। কার্বনেট মানে ইনসলিবলি থাকবে আর কি, প্রেসিপিটেশনই থাকবে। কার্বনেট আবার কি করবে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস ফর্ম করবে। এই যে গ্যাসটা দেখে তুমি বুঝবা যে ওখানে কার্বনেট ছিল, ওই গ্যাসটা দেখে তুমি এটা বুঝবা ওখানে কার্বনেট ছিল। এই দেখো বেসিক্যালি লেড অ্যাসিটেট, দেখো লেড অ্যাসিটেটের ঘটনাটা কি, এটাও লেড অ্যাসিটেটের সাথে রিয়াকশন করে হোয়াইট প্রেসিপিটেশন ফর্ম করে। আবার মানে ক্লোরাইডের কথা বলতেছি, হ্যাঁ, হোয়াইট প্রেসিপিটেশন ফর্ম করে। আবার কার্বনেটের ক্ষেত্রে একটু খেয়াল করে, যে ইয়ার ক্ষেত্রে খেয়াল করো, সালফেটের ক্ষেত্রে খেয়াল করো, লেড অ্যাসিটেটের সাথে রিয়াকশন করে হচ্ছে হোয়াইট প্রেসিপিটেশন ফর্ম করে। সো দরকার নাই। তুমি বেরিয়াম নাইট্রেটের কথাটা একটু খেয়াল করো, বেরিয়াম নাইট্রেটে যদি তুমি সালফেট দাও, বেরিয়াম নাইট্রেটে যদি তুমি সালফেট দাও, সে কি করতেছে, বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেশন ফেলবে, ঠিক আছে, বাট ওখানে যদি ফার্দার HCl দাও তখন প্রেসিপিটেশনটা দূর হবে না। কিন্তু এখানে খেয়াল করে, এখানে যদি তুমি HClটা দাও তখন সেটা কার্বন ডাইঅক্সাইডের বাবল ফর্ম করবে। সেই বাবল দেখে কিন্তু দুইটা জিনিসকে আলাদা করা যায় খুব সহজে। এই হলো আমাদের অ্যানায়নের স্ট্রাকচার গুলা এরকম। সবাই এটা একটু ঝটপট লিখে ফেলো, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে দ্রুত একটু লিখে ফেলো, তাহলে খুব ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওকে, সো আমরা যেহেতু এটা লিখে ফেলছি, তাহলে দেখো এখন যদি ধরো তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করলাম, হ্যাঁ দাঁড়াও একটা কোয়েশ্চেন করি, সবাই কিন্তু অবশ্যই এটাতে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে, লেটস সে তোমাকে আমি বললাম তোমার কাছে একটা সল্ট আছে এ বি, এটা কি আইডেন্টিফাই করতে হবে, বিটা কি আইডেন্টিফাই করতে হবে। বলছে এখানে হচ্ছে ড্রাই টেস্ট করছে, ড্রাই টেস্ট করে গোল্ডেন ইয়েলো কালারের একটা কালার পাইছে, গোল্ডেন ইয়েলো কালারের ফ্লেম পাইছে। আর ওয়েট টেস্ট করছে হচ্ছে, মানে ড্রাই টেস্ট করছে তো অবশ্যই পজিটিভটাকে, আর ওয়েট টেস্ট করছে হচ্ছে নেগেটিভটাকে, ঠিক আছে? নেগেটিভটার ওয়েট টেস্ট করে ওইটার মধ্যে দেওয়া হয়েছে ধরো বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট দেওয়ার পর এটার মধ্যে আবার HCl দেওয়া হয়েছে, তখন আসলে এটা ইনসলিউবলই ছিল, এটা ইনসলিউবলই ছিল। তাহলে বলতে হবে এ আর বি কি, দেখি বলো দেখি এ আর বি কি হবে, বলো সবাই দেখি কে কে আছে আমাদের, সবাই একটু বলো। রাফিয়া, জয়িতা, আরিক, জাইমা, খন্দকার, জায়ান, রিফাত, জিহাদ, বলো আরিক, সবাই বলো, রায়ান, বলো এটা কি হইতে পারে। ভাই কিন্তু সব বলে দিছি, হ্যাঁ এটা পড়লে আয়ন আইডেন্টিফিকেশন আর কোনো কিছুই প্যারা হবে না ইনশাল্লাহ। বলো এটা কি হবে, এ আর বিটা কি হবে, আইডেন্টিফাই করো। বলছে পজিটিভটাকে ড্রাই টেস্ট করছে, গোল্ডেন ইয়েলো কালার পাইছে, আর নেগেটিভটাকে ওয়েট টেস্ট করছে, বেরিয়াম নাইট্রেট দিছে, তারপর HCl দিছে, এখানে ইনসলিউবল একটা সলিউশন পাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দেখো ফার্স্ট অফ অল ড্রাই টেস্ট করে যদি গোল্ডেন ইয়েলো পাওয়া হয়, তাহলে পজিটিভটা অবশ্যই সোডিয়াম, পজিটিভটা অবশ্যই সোডিয়াম প্লাস, ডান। ওয়েট টেস্ট করছে বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট দায়ী হচ্ছে সালফেট আর কার্বনেটে। এখন HCl দেওয়ার পর যদি কার্বন ডাইঅক্সাইড না বের হয়, ইনসলিউবলই থেকে যায়, তাহলে এটা সালফেট। তার মানে এইটা এ বিটা কি, আসলে এ বিটা হচ্ছে সোডিয়াম, বিটা হচ্ছে সালফেট, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোডিয়াম সালফেট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোডিয়াম সালফেট। সবাই কি বুঝছে? বলেন তো টিচার ইনবক্স একটু কষ্ট করে, এটা আমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের আসলে পড়াশোনাগুলো করতে হবে, এইভাবে আমাদের পড়াশোনাগুলো বুঝে বুঝে আগাইতে হবে, তাহলে জিনিসগুলো ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা, সো আগাই, এগুলো আমরা দেখলাম। এখন চলো একটা কোশ্চেন চলে আসছে, দ্য বেসিক রেডিক্যাল প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড এ অফ দ্য স্টেম ইজ আইডেন্টিফাইড ইউজিং বেসিক রেডিক্যাল, ফেরিক অক্সাইড HCl দিছো, তাহলে ফেরিক ক্লোরাইড বেসিক রেডিক্যাল। আচ্ছা আয়রন 3+, এটা কি কি দিয়ে আইডেন্টিফাই করা যায়, এটা দিয়ে করা যায়, এটা দিয়ে করা যায়, ঠিক আছে। নেসলার দিয়ে করা যায় না, নেসলার দিয়ে শুধু অ্যামোনিয়াম, তাহলে অ্যান্সার 2 আর 3, অ্যান্সার হচ্ছে বি 2 আর 3, শেষ, অ্যান্সার হচ্ছে বি 2 আর 3। ইজি না ভাইয়া? অ্যান্সার হচ্ছে বি 2 আর 3। হ্যাঁ আরেক পারছো, ভেরি গুড। আচ্ছা গুড, চলো আগাই। উইচ অফ দ্য ফলোইং ইজ আইডেন্টিফাইড বাই বেরিয়াম নাইট্রেট, বলো এটার অ্যান্সার কি হবে? বেরিয়াম নাইট্রেট একটু বলেছে, বেরিয়াম নাইট্রেট হচ্ছে আইডেন্টিফাই করা যায় কি দিয়ে, বলো বলো, মানে বেরিয়াম নাইট্রেট দিয়ে কি আইডেন্টিফাই করা যায় বলো। অ্যামোনিয়াম তো নেসলার, ক্যালসিয়াম তো অক্সালেট, ক্লোরাইড তো হচ্ছে সিলভার নাইট্রেট, আর সালফেট হচ্ছে বেরিয়াম নাইট্রেট দিয়ে, ডি, ডি হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, হুইচ রিয়েজেন্ট ইজ ইউজ টু আইডেন্টিফাই সালফেট আয়ন, সালফেট হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট, এই যে বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয় আমাদের সালফেট আয়নকে আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, কুইজ ওয়ান লঞ্চ করতেছি না, জাস্ট তোমরা অ্যান্সারটা দাও। উইচ ওয়ান ইজ ইউজ টু আইডেন্টিফাই সোডিয়াম আয়ন, বলো ঝটপট। সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করার জন্য কোনটা ইউজ করা হয়? সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করার জন্য কোনটা ইউজ করা হয়? মনে আছে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, এই যে দেখো এখানে আমরা পড়েছিলাম, এই যে K2H2SB2O7 ফর্ম করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সেগুলো মোটামুটি কিন্তু আমরা সবাই পারি, এগুলো পারার মধ্যেই ইজি। তাহলে সবাই একটু বলো দেখি ভাইয়াকে, আয়ন আইডেন্টিফিকেশনের যে বিষয়গুলো আছে এগুলো আমরা সবাই একদম ক্লিয়ার, ছোট করে একটা সি লিখে জানিয়ে দিই ভাইয়াকে টিচার ইনবক্সে কষ্ট করে, যে আয়ন আইডেন্টিফিকেশনের বিষয়গুলো আমরা সবাই ইনশাআল্লাহ ক্লিয়ার কিনা, এবং যেভাবেই আসুক ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো কিনা। কেউ কিন্তু ভাইয়া ভুলেও স্কিপ করো না জিনিসটা, না পারলে ভাই মানে ভাইয়াকে দরকার পড়লে বলো, ভাইয়া দরকার পড়লে আরেকবার পড়াবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লাগাতার পড়াবো, বারবার পড়াবো, কোনো সমস্যা নেই। ওকে গুড, ভেরি গুড। সো এটা আমরা তাহলে ক্লিয়ার।
এরপর হচ্ছে আয়ন আইডেন্টিফিকেশনে কিছু বিষয় আছে, যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রেজেন্স অফ কার্বন ইন অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এই যে এভাবে এদেরকে আলাদা করা যায়, এই যে কিউপ্রিক অক্সাইড দিতে হয়, তারপর ওই কার্বন ডাইঅক্সাইড লাইম ওয়াটারে দিলে ওপেক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর ডিটেকশন অফ প্রেজেন্স অফ হাইড্রোজেন ইন অর্গানিক কম্পাউন্ড, এই যে কিউপ্রিক অক্সাইড দিতে হয়, তারপরে যে কপার সালফেট আর ওয়াটার যদি দাও তখন হচ্ছে ব্লু কালারে পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো জাস্ট রিডিং পড়বা, নর্মাল রিডিং, এগুলো অন্য কোনো কাজ নেই, একদম সহজ জিনিস। এরপর যদি আমরা আসি ডিটেকশন অফ প্রেজেন্স অফ নাইট্রোজেন ইন অর্গানিক কম্পাউন্ড, দেখো নাইট্রোজেনের প্রেজেন্স তুমি কিভাবে জানবা, দেখো কি লেখা, টেক এ স্মল অ্যামাউন্ট অফ মাদার সলিউশন, যেটা টেস্ট করবা, ইন এ টেস্ট টিউব এন্ড অ্যাড এ ফিউ ড্রপস অফ ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট। After adding 2-3 drops of ferrous chloride solution, blue colored Prussian blue is produced. It proves the presence of nitrogen in organic compound. Just process. এগুলা থেকে সচরাচর কোশ্চেন দেয় না, এগুলা থেকে সচরাচর কোশ্চেন দেয় না, সো জাস্ট রিডিং পড়লেই হয়। আর এছাড়াও নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এগুলো অর্গানিক কম্পাউন্ডে তুমি কিভাবে বের করবা, এই যে দেখো এই সোডিয়াম দিয়ে আর কি, যে দেখো ফার্স্ট অর্গানিক স্টকস বাই ডিজলভিং উইথ মেটালিক সোডিয়াম ইন হাই টেম্পারেচার বাই Lezaine test are converted to inorganic salt. In this, NSX of the organic stock become sodium cyanide, sodium sulfide, sodium halide respectively. এই আর কিছু না। আর কি আছে, ডিটেকশন অফ প্রেজেন্স অফ হ্যালোজেন ইন অর্গানিক কম্পাউন্ড, এই যে হ্যালোজেনের প্রেজেন্স তো আমরা মোটামুটি দেখাইলাম তোমাদেরকে, যে সিলভার ক্লোরাইড হলে হোয়াইট, ব্রোমাইড হলে ইয়েলো। হ্যাঁ, তারপর দেখো আয়োডাইড হলে, ওই যে দেখো ব্রোমাইড হলে কিন্তু লাইট ইয়েলো, আর আয়োডাইড যদি হয় তাহলে শুধু ইয়েলো। হ্যাঁ, আবার তুমি দেখো এটার মধ্যে যদি সালফার ডিটেকশন যাও, লেড সালফাইড ব্ল্যাক কালার প্রেসিপিটেশন দিবে, ঠিক আছে। আবার সালফার আর নাইট্রোজেন ওয়েন দে আর প্রেজেন্ট টুগেদার, সালফার নাইট্রোজেন একসাথে আছে, এই যে থায়োসায়ানাইটের মতো ডার্ক রেড সলিউশন পাওয়া যায়। সো এই আর কি জিনিসগুলো রিডিং দেওয়ার জন্য, নাথিং মোর দেন দ্যাট। এবার এইটার অ্যান্সার ভাইয়াকে তোমরা সবাই টিচার ইনবক্সে লিখে দেখো, সবাই ঝটপট এটার অ্যান্সারটা বলো, জাস্ট হিন্টটা দাও তাহলেই হবে, ঠিক আছে। এটার জাস্ট হিন্টটা ভাইয়াকে দাও কুইকলি। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওকে, ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। দেখো, এক্সপ্লেইন দ্য আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যানায়ন ইন দ্য সলিউশন অফ কন্টেনার এ। কন্টেনার এর মধ্যে কোনটা আছে? এই যে অ্যানায়নটা হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইডের কথা বলছে তাই না? তাহলে ক্লোরাইডের আইডেন্টিফিকেশন কি দিয়ে করতে হবে? সিলভার নাইট্রেট দিবা, সিলভার নাইট্রেট দিলেই সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রিসিপিটেশন পড়বে, শেষ। তারপর কি করতে হবে এটার মধ্যে? বাস এই যে আইডেন্টিফিকেশন টেস্ট, যেমন এই যে ক্লোরাইডটা ভাইয়া দেখাইছিলাম, কোথায়? একদম ইজি কিন্তু, দেখো ভাইয়া কিন্তু একদম মেইন যে থিমটা সেটা কিন্তু দেখাই দিছি। হ্যাঁ, সিলভার নাইট্রেট দিলে সেটা হোয়াইট প্রিসিপিটেশন পড়বে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সেটা আবার সলিউবল হয়ে যাবে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড ফর্ম করে ফেলবে, শেষ হয়ে গেল। ওকে, সো ফুলি এটা আমরা সবাই ক্লিয়ার। সো কোথায় গেল? এটা আমাদের ডান, এটা আমাদের ডান। ওকে, সো এখন আসি হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সচারের মধ্যে, হ্যাঁ, বিশেষ করে লিকুইড যে মিক্সচার গুলো আছে সেগুলোর মধ্যে জিনিসগুলাকে আলাদা করার প্রসেস, জিনিসগুলাকে আলাদা করার প্রসেস। ফার্স্ট হচ্ছে ডিস্টিলেশন অর জেনারেল ডিস্টিলেশন। আচ্ছা, ডিস্টিলেশন কাদের মধ্যে করা হয় বা ডিস্টিলেশন জিনিসটা কি কেউ বলতে পারবে ভাইয়া? কে এটা ঝটপট বলো দেখি, ডিস্টিলেশন জিনিসটা কি? ডিস্টিলেশন জিনিসটা কি? হোয়াট ইজ ডিস্টিলেশন? ডিস্টিলেশন জিনিসটা কি, কি করে, কেন করে ডিস্টিলেশন? আচ্ছা, সো ডিস্টিলেশন বেসিক্যালি জিনিসটা হচ্ছে ফার্স্ট এটাকে কি করে, হিট দিয়ে ভেপারে কনভার্ট করে, এরপরে যে কন্ডেন্সারে কন্ডেনসেট করে, ঠান্ডা করে। সো এটা ভেপারাইজেশন কন্ডেনসেশন দুইটা মিলে একসাথে করা হয়। তো ডিস্টিলেশন বেসিক্যালি অনেক টাইপের আছে। তো এটা যদি জেনারেল ডিস্টিলেশনের কথা বলি ভাইয়া, জেনারেল ডিস্টিলেশনটা করা হয় যাদের বয়লিং পয়েন্টে ডিফারেন্ট, হ্যাঁ, মানে বয়লিং পয়েন্টের ডিফারেন্স হচ্ছে গ্রেটার দেন 40 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং পয়েন্টের ডিফারেন্স যদি গ্রেটার দেন 40 ডিগ্রি সেলসিয়াস হয় তখন আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন লেটস সে একটা এক্সাম্পল দিই। ব্যাপারটা হচ্ছে ধরো তোমার কাছে আছে এ বি দুইটা কম্পাউন্ড মিক্সচার অবস্থায় আছে। এখানে এর ধরো কি আছে, বয়লিং পয়েন্ট ধরো 100 ডিগ্রি, আর বি এর ধরো বয়লিং পয়েন্ট হচ্ছে লেটস সে 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সো আমি যখন বুনসেন বার্নারে 30 ডিগ্রিতে হিট দিব তখন বি এর পুরাটাই কিন্তু ভেপার হয়ে এই কন্ডেন্সারে ঢুকবে, তারপর এই কন্ডেন্সারের মধ্যে জিনিসটা ঠান্ডা হয়ে আবার মানে লিকুইড আকারে এই পাশে পড়ে যাবে। সো এখানে বি সেপারেট হয়ে গেল, এ সেপারেট হয়ে গেল, এইভাবে কিন্তু জিনিসটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? জাস্ট কথার কথা একটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্টিলেশন, জেনারেল ডিস্টিলেশন যেটাকে আমরা বলি। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা যদি পরেরটা আসি, পার্শিয়াল ডিস্টিলেশন। পার্শিয়াল ডিস্টিলেশন কাদের করা হয় বলো? একটু আগে কিন্তু একটা হিন্ট পাইছো। পার্শিয়াল ডিস্টিলেশন তাহলে কাদের করা হয়? পার্শিয়াল ডিস্টিলেশন করা হয় যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স লেস দেন 40 ডিগ্রি সেলসিয়াস, যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স লেস দেন 40 ডিগ্রি সেলসিয়াস। ধরো মিথানল, ইথানল, প্রোপানল, ওদের কথা ধরো। ধরো তোমার কাছে তিনটা জিনিস আছে, এ বি সি। একটা ধরো 65 ডিগ্রি, একটা ধরো 78 ডিগ্রি, একটা ধরো লেটস সে 92 ডিগ্রি, হ্যাঁ, এরকম 65, 78, 92 এরকম একটা ধরলাম, বা 97 বা 95 এরকম কিছু একটা ধরলাম, ধরো হ্যাঁ 97। সো মানে টেম্পারেচার গুলো কিন্তু কাছাকাছি। এবার খেয়াল করো, এবার এখানে এখানে একটা মানে চেম্বার রাখা হয়, হ্যাঁ, এখানে বলা আছে ফ্র্যাকশনেটিং কলাম, মানে এটাকে আমরা ওই যে পার্শিয়াল ডিস্টিলেশনের কলাম বলি আর কি, পার্শিয়াল কলাম। হ্যাঁ, এই জিনিসটার কাজটা কি আসলে? এই জিনিসটার ভিতরে লেয়ারে লেয়ারে অনেকগুলা গ্লাসের লেয়ার থাকতে পারে, অনেক কিছু লেয়ারই থাকতে পারে, এখানে বাড়ি খায় জিনিসগুলো, বাড়ি খায়। যখন ধরো আমি লোয়েস্ট টেম্পারেচারটা দিলাম, ওদের মধ্যে লোয়েস্ট টেম্পারেচারটা দিয়ে এখানে হিট করলাম, এটা কিন্তু মিক্সচার, এটা কিন্তু মিক্সচার। লোয়েস্ট টেম্পারেচারটা দিয়ে যখন এটাকে হিট করলাম, বাকিরাও কিন্তু একটু একটু উঠবে, এটা পুরাটাই উঠবে। তো এটা যেহেতু তার ফুল পটেনশিয়াল পাইলো, ফুল বয়লিং পয়েন্ট পাইলো, এটা পুরোপুরি ভেপার হয়ে তার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে এবং সে এই পথে আসবে, কন্ডেন্সেট হয়ে সুন্দর মতো আলাদা হয়ে চলে যাবে। তাহলে বাকিরাও কি উপরে উঠে নাই? উঠবে, কিন্তু এখানে এত বেশি বাড়ি খাবে, বাধা পাবে, কারণ ওদের তো কাইনেটিক এনার্জি অত বেশি না, কারণ ওরা ফুল পটেনশিয়াল পায় নাই। সো এদিকে তারা বাড়ি খেয়ে আবার ঠান্ডা হয়ে নিচে চলে আসবে, মানে একটার পর একটা বাড়ি খেলে কি হয়, তাদের কাইনেটিক এনার্জি কমতে থাকে, তারপর তারা আবার ঠান্ডা হয়ে নিচে চলে আসবে। এরপর আমরা ধরো 78 দিলাম, 78 দিলে বাকি বি গুলা চলে যাবে, এরপর বাকি সি তো থেকেই যাবে। সো এইভাবে আমরা আলাদা করবো। এখন কথা হচ্ছে, এটা যখন এখানে গেছে এটা কিন্তু সরাই ফেলবো, তারপর আরেকটা দিব, তারপর বিটা এখানে চলে গেছে, সিটা তো এখানে পড়েই থাকবে, শেষ। এইভাবে এবিসি আলাদা করে ফেলা যায়, এবিসি আলাদা করে ফেলা যায়। প্রসেসটা কি আমরা সবাই বুঝছি ভাইয়া? টিচার বক্সে একটু বলেন তো কষ্ট করে। মানে ছোট্ট একটা সি লেখেন যে প্রসেসটা বুঝছে কিনা আমরা।
ওকে, গুড। এরপর দেখো, এরপর আছে ইভাপোরেশন আর স্টিম ডিস্টিলেশন। আচ্ছা, স্টিম ডিস্টিলেশন কার হয়? যারা মোটামুটি স্টিমের মধ্যে আসলে সলিউবল হয় আর কি, স্টিমের সাথে মিশে যাইতে পারে, তাদের জন্য আমরা স্টিম ডিস্টিলেশন করি। মানে তারা লিকুইডে ডিজলভ হইতে পারে না, তারা স্টিমে ডিজলভ হয়। এখন এখানে ওয়াটার নিলাম, ওয়াটার কি স্টিমে কনভার্ট করলাম, স্টিমটা এখানে গেল। এখানে ধরো এমন একটা জিনিস নিছি, যে জিনিসটা হচ্ছে ধরো লেটসে ওয়াটারে সলিউবল না কিন্তু স্টিমে সলিউবল। তো এটাকেও যখন হিট দিব, এটাও স্টিম হয়ে গেল। এইটার এটা মানে এটাও গ্যাসিয়াস হয়ে গেল। এইটার যে ওয়াটারের যে স্টিমটা, এই দুইটা সলিউবল মিশে এই পাশে চলে গেল। এই পাশে চলে যাওয়ার পরে সুন্দর মতো সেটা ঠান্ডা হয়ে নিচে পড়ে আসলো। তাহলে তো ভাই লাভ হইলো কি, দুইটা তো মিক্স হয়ে গেল না? মিক্স হয়নি। একটু চিন্তা করে দেখো, ধরো ওয়াটার আছে এখানে, ওয়াটার এ, এটার যে ডেনসিটি ধরো 1 গ্রাম পার মিলিলিটার, আর এখানে যেটা নিচ্ছি ধরো এটা ডেনসিটি হচ্ছে আরেকটু বেশি 1.02 গ্রাম পার মিলিলিটার। সো যখন ঠিক আছে এটা ভেপার হলো, এটাও যখন ভেপার করলাম, দুইটা মিক্স হয়ে গেল। মিক্স হয়ে যখন এটা ঠান্ডা হয়ে নিচে পড়লো, দুইটাই তো এখন লিকুইড হয়ে গেছে। লিকুইড যেহেতু হয়ে গেছে, এই লিকুইডের মধ্যে তো এই লিকুইড হচ্ছে সলিউবল না, তাই না? ডিজলভ হচ্ছে না। সো আলটিমেটলি দুইটা আলাদা লেয়ার ফর্ম করবে, যেহেতু তাদের ডেনসিটি আলাদা। আলাদা লেয়ার ফর্ম করবে, যেহেতু তাদের ডেনসিটি আলাদা। এই যে এভাবে ডিফারেন্ট লেয়ারে তুমি তাদেরকে আলাদা করে ফেলতে পারবা। শেষ। ডিফারেন্ট লেয়ারে তুমি তাদেরকে আলাদা করে ফেলতে পারবা। এটাকে বলা হয় ইভাপোরেশন অর স্টিম ডিস্টিলেশন। ওকে, আচ্ছা, সাবলিমেশন। সাবলিমেশনটা তো আরো সহজ নাকি? সাবলিমেশনটা কিন্তু আরো সহজ। কিছু কিছু জিনিস আছে, যেমন আয়োডিন, সলিড থেকে ডিরেক্ট গ্যাস হয়, গ্যাস থেকে ডিরেক্ট সলিড হয়। সো এটা আসলে কিভাবে করে? সো এখানে ধরো আয়োডিন আছে কিন্তু ইম্পিওর অবস্থায় আছে, হ্যাঁ। সো যখন ফার্স্টে এখানে কি করলা তুমি, মানে ইয়া দিলা, ওয়াটার দিলা, ভালো কথা ওয়াটার দিলা, এখানে হিট দিতেছো, ঠান্ডা ওয়াটার দিছো, কিন্তু এখানে হিট দিতেছো, আয়োডিন গুলা গ্যাস হয়ে উপরে চলে গেল, পিওর আয়োডিন গুলা গ্যাস হয়ে উপরে চলে গেল। যখন ঠান্ডা পানি পাবে তখন সে কি করবে, ঠান্ডা পানি থেকে মানে ঠান্ডা পানিকে সে তার হিটটা দিয়ে দিবে, দিয়ে আয়োডিনটা এই যে এখানে জমা হয়ে যাবে, এই যে এই পাশে জমা হয়ে যাবে, টিউবের চারপাশে জমা হয়ে যাবে, আর পানিটা এই যে গরম পানিটা দিক দিয়ে বের হয়ে যাবে। তখন তুমি যদি টিউবটা বের করে নাও একটু পর পর, তখন তুমি পিওর আয়োডিন গুলা পাবা, পিওর আয়োডিন গুলা পাবা। কারণ সে কি সলিড থেকে ডিরেক্ট গ্যাস, গ্যাস থেকে আবার সলিড, এরকম ভাবে সে কনভার্ট হইতে থাকে। এটাকে বলতেছি আমরা সাবলিমেশন। এটাকে বলতেছি আমরা সাবলিমেশন। এছাড়াও আরেকটা আছে ভাইয়া, ওই যে বিভিন্ন প্রেসার আর টেম্পারেচার কন্ট্রোল করে। যেমন এই যে আরেকটা আছে লো প্রেসার বা ভ্যাকিউম ডিস্টিলেশন। মানে অনেক কিছু আছে, যেমন গ্লিসারল। এইটার এটার ধরো যেটার আমরা যদি বলি বয়লিং পয়েন্ট অনেক বেশি, 290 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কিন্তু ওই ডিগ্রি সেলসিয়াসে হিট করতে করতে সেটা ভেঙে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। সো ও যেন ডিসোসিয়েট না হয়, ইনট্যাক্ট থাকে, এজন্য তাকে কি করা, একদম প্রেসার কমায়, লো প্রেসার বা ভ্যাকুয়াম করলে, বা ধরো রুমের প্রেসার কত, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 760 মিলিমিটার মার্কুরিক প্রেসার। তুমি যদি প্রেসারটা কমায়, ভিতরের প্রেসারটা কমায়, এক্সপেরিমেন্টের প্রেসারটা কমায়, যদি 12 মিলিমিটার মার্কুরিক প্রেসারে নিয়ে আসো, অনেক কম, তখন এটার বয়লিং পয়েন্ট গিয়ে দাঁড়ায় 180-তে। মানে 180-তেই সে হচ্ছে ধরো গ্যাসে কনভার্ট হয়ে যাওয়া শুরু করে, বয়েল হওয়া শুরু করে। সো এইটাই মানে 290-তে গেলে তো সে ভেঙেই যায়, সে ভাঙবেও না, কিন্তু আবার সে বয়েল হবে। এই জন্য কি করা হয়, প্রেসার কমে ফেলা হয়, লো প্রেসার বা ভ্যাকুয়াম ডিস্টিলেশন বলে। এরকম অনেক প্রসেস আছে। সো ভাইয়া কিন্তু তোমাদেরকে এই কয়েকটা জিনিস পড়ায় ফেললাম। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি ইনশাল্লাহ? বলেন, এই প্রসেস গুলো জেনে রাখাটা কিন্তু, এই যে যেটা বলতেছিলাম লো প্রেসার ডিস্টিলেশন, এই যে লো প্রেসার ডিস্টিলেশন। ওকে, এখানে প্রেসার কমাই দিয়ে জিনিসটা বয়লিং পয়েন্ট কমায় আনা হয়। ওই যে প্রেসার পি ইজ প্রপোর্শনাল টু টি, প্রেসার কমাই দিয়ে টেম্পারেচারের পয়েন্টটা কমায় ফেলা হয়। সো এটা এস্টিমেটেড যে টেম্পারেচার, তার আগেই সে বয়েল হওয়া শুরু করে। সো সে ডিসোসিয়েটও হচ্ছে না, সুন্দর মতো বয়েল হচ্ছে, এরপরে যে ঠান্ডা হয়ে সুন্দর মতো আবার এখানে পড়ে যায় পিওর ফর্মে, শেষ। ওকে, সো এই জিনিসগুলো হোপফুলি আমরা সবাই ক্লিয়ার। বলেন, সবাই কি ক্লিয়ার ইনশাল্লাহ? বুঝতে পারছি? ঝটপট ঝটপট ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে। আচ্ছা, রাইট দ্য মেথড অফ সেপারেটিং দ্য প্রোডাক্টস অফ কন্টেইনার এ। কন্টেইনার এতে কি আছে, ব্লু ভিট্রিয়াল। আচ্ছা, ব্লু ভিট্রিয়াল তো সহজ ভাইয়া, ব্লু ভিট্রিয়াল কিন্তু জিনিসটা সহজ। এটা হিট দিলে, এই যে ব্লু ভিট্রিয়াল, এটা তো একটা কিসে আছে, সলিউশন আছে, এটা হিট দিলে এটা কি হবে, স্যাচুরেটেড হয়ে যাবে। হিট দিলে কি হবে, আস্তে আস্তে এটার ভেপার অংশটা চলে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেলে এটাকে যখন আমরা একদম ঠান্ডা করবো, আরো ঠান্ডা করবো, ঠান্ডা করলে কি সলিবিলিটি কমে যাবে, তো আস্তে আস্তে প্রিসিপিটেশন পড়তে থাকবে, এভাবে পিওর ফর্মটাকে আলাদা করে ফেলা যাবে, পিওর ফর্মটাকে আলাদা করে ফেলা যাবে। ক্রিস্টালাইজেশন বলে এটাকে, ক্রিস্টালাইজেশন বলে। কি করব, সলিউশনটাকে ফার্স্টে হিট দিব, হিট দিলে কি হবে, স্যাচুরেটেড হবে। স্যাচুরেটেড যখন হয়ে যাবে তখন এটাকে কুল ডাউন করবো, কুল ডাউন করলে সলিবিলিটি কমে যাবে, প্রিসিপিটেশন পড়ে যাবে।
সো তখন সেটাকে আমরা সেপারেট করে ফেলতে পারবো। ক্রিস্টালাইজেশন বলে এটাকে, কি বলে? ক্রিস্টালাইজেশন। আচ্ছা, ফর দ্য সলিউশন অফ কন্টেইনার বি অ্যানালাইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ক্রোমাটোগ্রাফিক প্রসেস গ্লুকোজ এন্ড ল্যাকটোজ সলিউশন। আচ্ছা, ক্রোমাটোগ্রাফিক প্রসেস যদি আমাদের বুঝতেই হয় তাহলে ক্রোমাটোগ্রাফি তো আমাদের বুঝতে হবে। সো ক্রোমাটোগ্রাফি বুঝলে এটাও আমরা বুঝবো। সো চলো ক্রোমাটোগ্রাফি বুঝি, তাহলে এটা আমাদের সহজে বোঝা হয়ে যাবে। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফিতে আমরা যাচ্ছি। ওকে, সো আগাই। আচ্ছা, সলভেন্ট এক্সট্রাকশনে আমরা একটু পরে যাই। জাস্ট এ বিট। আচ্ছা, ক্রোমাটোগ্রাফি কি তোমাদের ইয়েতে হয়েছিল? সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 এর দিকে কি হয়েছিল? বলো তো একটু ভাইয়াকে টিচার ইনবক্সে, মনে আছে কি তোমাদের? বলো তো, ক্রোমাটোগ্রাফিটা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 তে হয়েছিল কিনা? মোস্ট প্রবলি হয়ে যাওয়ার কথা, তারা আমি একটু চেক করি। ক্রোমাটোগ্রাফিটা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 তে কি হয়ে গেছে কিনা একটু বলো দেখি ভাইয়াকে। ইয়েস, ক্রোমাটোগ্রাফি তোমাদের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 তে লাস্ট হয়ে গেছে। সো ক্রোমাটোগ্রাফি নিয়ে আমাদের টেনশন নাই। সো এই প্রিপারেশনটা কিন্তু ওই যে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাসে এটা তোমাদের দেখানো হয়েছে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এবার আসি সলভেন্ট এক্সট্রাকশনে। সলভেন্ট এক্সট্রাকশনে, আচ্ছা ভাইয়া তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম, লাইক ডিজলভস লাইক। বলো তো জিনিসটা কি? বলো, লাইক ডিজলভস লাইক জিনিসটা আসলে কি? লাইক ডিজলভস লাইক জিনিসটা অ্যাকচুয়ালি কি? গতদিন কিন্তু বলছিলাম এগুলো নিয়ে। না, বলো 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 ঝটপট। লাইক ডিজলভস লাইক এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? মানে ধরো তোমার পোলার কম্পাউন্ডের সাথে অ্যাট্রাক্টেড হয়, রিঅ্যাকশন করে, নন পোলার গুলো নন পোলারের সাথে অ্যাট্রাক্টেড হয়ে মিক্সড হয়ে যায় আর কি। হ্যাঁ, ঠিক তেমনি অর্গানিকের সাথে মিক্সড হবে, ইনঅর্গানিকের সাথে মিক্সড হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি এটা? লাইক ডিজলভস লাইক। সো এখানেও ব্যাপারটা অনেকটা এরকম। এখানে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসে আসলে জিনিসগুলোকে আলাদা করা হয় আর কি। হ্যাঁ, এই যে দেখো সলভেন্ট এক্সট্রাকশন মেথড, এক্সট্রাকশন ফ্রম অ্যাকুয়াস সলিউশন। ধরো অর্গানিক কম্পাউন্ড ইন অ্যাকুয়াস লেয়ারে আছে। হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড ইন অ্যাকুয়াস লেয়ারে আছে। এখানে তুমি কি করলা? এক্সট্রাকশন করার জন্য একটা সলভেন্টের লেয়ার দিলা, যেটার ডেনসিটি আর একটু কম। এখন লেটসে ভিতরে যে ইয়েগুলো আছে, কম্পাউন্ড গুলো আছে, সেই কম্পাউন্ড গুলা এই সেকেন্ড লেয়ারের সাথে বেশি সলিউবল। যখন তুমি এটাকে শেক করবা তখন মোস্ট অফ দেম সেকেন্ড লেয়ারে চলে যাবে। তখন তুমি নিচেরটাকে আলাদা করে ফেলতে পারবা সহজেই, এই যে নিচের লাইনটা দিয়ে। ধরো এটা ডেনসিটি কম ডেনসিটি দেখেই তো উপরে থাকবে। সো এইভাবে আসলে সলভেন্ট এক্সট্রাকশন গুলোর কাজটা করা হয়। আমরা দেখবো আস্তে আস্তে ফুল প্রসেসটা দেখবো। আচ্ছা, এই যে দেখো প্রসিজারের কথা লেখা আছে, এক্সট্রাকশন ফ্রম অ্যাকুয়াস সলিউশন প্রসিজারের কথা লেখা আছে। এখন এই প্রসিজারের জিনিসগুলা যদি ঢালাও ভাবে পড়তে যাও অনেক কষ্ট, এত কষ্ট করার কোনো দরকার নেই। ঠান্ডা মাথায় সবাই একটা রিডিং দিতে পারবা, ওটা কোনো অসুবিধা না। বাট জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই। দেখো এক্সট্রাকশন ফ্রম সলিড সাবস্টেন্স আছে, তারপর দেখো কই গেল, এখন আমরা যে জিনিসটা দেখবো এই যে এক্সট্রাকশন ফ্রম অ্যাকুয়াস সলিউশন। এছাড়াও দেখো এক্সট্রাকশন ফ্রম সলিড সাবস্টেন্স আছে, যেমন ডিস্টিলেশন ফ্লাস্ক এট দ্য বটম, মানে কি তিনটা পার্ট আছে, শিফন আর্ম এন্ড থিম্বল ইন দ্য মিডল, কন্ডেন্সার এট দ্য টপ, এরকম কিছু সক্সলেট এক্সট্রাক্টর আছে, এগুলো ইউজ করা হয় আর কি এইসব কেসে। সো চলো আমরা সলভেন্ট এক্সট্রাকশনের দিকে আস্তে আস্তে যাই। অ্যাপ্লিকেশন গুলো কি? ভেরিয়াস অ্যালকালয়েডস, টারপিন, স্টেরয়েডস এক্সেট্রা আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য লিভস, বার্ক এন্ড ফ্রুটস অফ দ্য প্ল্যান্ট। Coconut oil from coconut, soybean oil from soybean, palm oil from the shell of palm fruit, aromatic oils from seeds are extracted in this process. Red color can be extracted from chili powder. মানে বুঝতে পারছো, মানে জাস্ট এসেন্স গুলা নিয়ে কত কিছু এক্সট্রাকশন করা হয়। হ্যাঁ, এক্সট্রাকশন করা হয়। আচ্ছা, সো এখন তোমাদেরকে এই জিনিসটা বুঝাই, এটাকে বলা হয় ব্যাচ এক্সট্রাকশন আর কি, বারবার এক্সট্রাক্ট করা। সো এখানে কিছু টার্মিনোলজি বুঝতে হবে ভাইয়া, কিছু টার্মের মানে সংজ্ঞাগুলো বুঝতে হবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হবো। এই যে এখানে অনেকগুলা কথাবার্তা লেখা আছে, এখানে অনেকগুলো কথাবার্তা লেখা আছে। এই কথাবার্তাগুলো সব একটু পড়া হলে টিচার ইনবক্সে একটা ডান লেখো, এরপরে পেজেও কিছু কথাবার্তা লেখা আছে। এই দুইটা কথাবার্তা আমি পড়াবো, তারপরে আমি তোমাদেরকে একদম ধরে ধরে বুঝাবো। এটা হচ্ছে নার্নস্টার ইকুয়েশন সলভেন্ট এক্সট্রাকশনের। হ্যাঁ, সো এইটা কিভাবে আসলো না আসলো এটা তো ফর্মুলা প্রুফ করে আনা যাবে।
আমরা ওইখানে যাচ্ছি না, আমরা আপাতত জিনিসটা তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? সবাই একটু ঠান্ডা মাথায় আগে এগুলো পড়ো।
ওকে, সো এখানে খেয়াল করো এই ফর্মুলাটা আসলে আসছে কোত্থেকে। হ্যাঁ, এই ফর্মুলাটা যদি বুঝতে হয় তাহলে আমাদের কিছু ছোট ছোট জিনিস একটু বুঝতে হবে। হ্যাঁ, আসো একটা পেজ নেই, পেজ নিয়ে আমরা বুঝি, জিনিসগুলো বুঝি। ধরো এখানে ওয়াটার আছে, যারা আমার একাডেমিকের বাচ্চা কাচ্চা তারা এই এক্সাম্পলটা জানো। হ্যাঁ, আর এখানে ধরো, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে দিই, এখানে ধরো অ্যালকোহল আছে। হুম, আর ওইচ অ্যালকোহল আছে, অর্গানিক কম্পাউন্ড, H2 তো ইনঅর্গানিক। এখন অ্যালকোহল আছে, অ্যালকোহলটা হচ্ছে লেটস হচ্ছে W0 গ্রাম আছে। এখন W0টা কি? ইনিশিয়াল, ধরো এই ওয়েটটা হচ্ছে একদম ইনিশিয়াল ওয়েট। হ্যাঁ, ইনিশিয়াল মাস বা ইনিশিয়াল ওয়েট, যেটা হচ্ছে নট ফিল্টার্ড। হ্যাঁ, এটা কিন্তু এখনো ফিল্টার করা হয় নাই বা এক্সট্রাক্ট করা হয় নাই। হ্যাঁ, নট এক্সট্রাক্টেড। জিরো কেন লিখছি? মানে একবারও এক্সট্রাক্ট করা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, সো এটা আমরা লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো, এই সেম জিনিসের মধ্যে আমরা এখন ধরো ইথার দিলাম, সেকেন্ড লেয়ারে আমরা লেটসে ইথার দিলাম। ঠিক আছে, এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে ইথার, ইথার দিলাম। ইথার তো অর্গানিক, এখন অর্গানিকটা অর্গানিকের কাছে বেশি যাওয়ার চেষ্টা করবে, অর্গানিকটা অর্গানিকের কাছে বেশি যাওয়ার চেষ্টা করবে। তাই যে দেখো এগুলো চলে যাচ্ছে। ধরো দেওয়ার পরে একটু শেক করলাম আর কি। হ্যাঁ, শেক করলাম, শেক টেক করার পরে এরা চলে যাচ্ছে। এই যে দেখো, এর এখন আপার লেয়ারে চলে গেছে, অল্প একটু আছে, আপার লেয়ারে চলে গেছে। এখন এই যে খেয়াল করো, এইখানে যেটা, এইখানে যেই দুইটা ফোঁটা বাকি আছে আর অ্যালকোহল, এটা ধরো নাম আমরা আসবো W1। হোয়াট ইজ W1? W1টা হচ্ছে ধরো আমরা কি লিখবো, রিমেইনিং ওয়েট, যেটা নট এক্সট্রাক্টেড ইয়েট, নট এক্সট্রাক্টেড। তাহলে এটা হচ্ছে এক্সট্রাক্টেড ওয়েট নাকি? এক্সট্রাক্টেড ওয়েটটা তাহলে কতটুক? এক্সট্রাক্টেড ওয়েটটা হচ্ছে, এক্সট্রাক্টেড ওয়েট কতটুকু আসবে ভাইয়া বলো? ইনিশিয়াল ছিল W0, এখন এক্সট্রাক্টেড হয় নাই W1, তাহলে এক্সট্রাক্টেড হয়েছে কতটুক? W0 মাইনাস W1, W0 মাইনাস W1। এটুক তো বুঝি সবাই? বলো, একটু ক্লিয়ার? ছোট করে একটা সি লেখো আগে, যে এইটুকু আমরা বুঝছি কিনা। একদম বেসিক থেকে ধরে ধরে করাচ্ছি কিন্তু। হ্যাঁ, বলো এটুকু আমরা বুঝছি কিনা। ওকে, গেল। এটুক লিখলাম না? এইটুক লিখলাম। এখন এই সেম জিনিসটাকে যদি এখন আমরা আরেকবার ফিল্টার করি, হ্যাঁ ধরো আরেকবার ফিল্টার করলাম, লেটস সে ধরো এই সেম, আচ্ছা থাক, সেম জিনিসটা পরে ফিল্টার করা যাবে। আচ্ছা যাই হোক, সো এখানে যে ইনফরমেশন গুলো তুমি পাইলা, এখানে একটা বিষয় থাকবে কেডি। এখানে বড় হাতের ডিও দেয়, ছোট হাতের ডিও দেয়, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কেডি। এখন কোশ্চেন করতে পারো যে ভাই হোয়াট ইজ কেডি, মানে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কি? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে, ঠান্ডা মাথায়, হ্যাঁ, নিউ সলভেন্টে সেকেন্ড অর নিউ সলভেন্টের মধ্যে সলিবিলিটি বা কনসেন্ট্রেশন, এস বা সি, সলিবিলিটি বা কনসেন্ট্রেশন সলিউটের, হ্যাঁ মানে যেটা এক্সট্রাক্টেড করবো আমরা। আর এটা ফার্স্ট বা ওল্ড যে সলভেন্ট মোস্টলি অ্যাকোয়াস যেটা, এটার সলিবিলিটি বা কনসেন্ট্রেশন। আচ্ছা, ভালো কথা। এখন একটু চিন্তা করে দেখো ভাইয়া, কনসেন্ট্রেশন ইকুয়াল টু কি? মল ডিভাইড বাই ভলিউম, এটা তো আমরা জানি। কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু মল ডিভাইড বাই ভলিউম, এটা তো আমরা জানি। আচ্ছা, কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে মল ডিভাইড বাই ভলিউম। এখন আমরা যদি কেডিটা অ্যাকচুয়ালি হিসাব করি, কেডিটা এখানে কি আসবে দেখো, আমরা যদি এখানে কেডিটা অ্যাকচুয়ালি হিসাব করি যে কেডি ইজ ইকুয়াল টু, আমরা সবসময় হিসাব করবো C2 বাই C1। C2 কি? এই যে দেখো কনসেন্ট্রেশন অফ সেকেন্ড সলভেন্ট আর কনসেন্ট্রেশন ইন ফার্স্ট সলভেন্ট, এটা পার্টিকুলার টেম্পারেচার। কনসেন্ট্রেশন মানে কি? মোল ডিভাইড বাই ভলিউম, মোল ডিভাইড বাই ভলিউম। আচ্ছা, মোল মানে কি? W বাই M। আচ্ছা, এইখানে মোল ডিভাইড বাই ভলিউম গুলো আমরা কিভাবে বের করব?
মোল ডিভাইড বাই ভলিউম গুলো আমরা কিভাবে বের করবো, যে এখান থেকে বের করো, এই পাশ থেকে বের করো, কোনো অসুবিধা নেই। মোল ডিভাইড বাই ভলিউম গুলো আমরা কিভাবে বের করবো? সো দেখো এই যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট তো এখানের জন্য বের করবো, যে এখানে কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তাহলে ফার্স্টে সেকেন্ড সলিউশন, এই যে ইথারের মধ্যে অ্যালকোহলের কনসেন্ট্রেশন কিভাবে বের করবো, এটার ওয়েট কত, W0 মাইনাস W1 ডিভাইড বাই MV, নাকি ডিভাইড বাই MV। আচ্ছা ভালো কথা, এখানের যে ভলিউমটা, এটা কার ভলিউম একটু চিন্তা করে দেখো, সেকেন্ডার ভলিউম না? আচ্ছা সেকেন্ডার ভলিউমকে আমরা আসলে এস দিয়ে লিখি, সেকেন্ডার ভলিউমকে আমরা আসলে এস দিয়ে লিখি, ঠিক আছে? সেকেন্ডার ভলিউমকে আমরা আসলে এস দিয়ে লিখবো, তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে। সেকেন্ডার ভলিউমকে আমরা এস দিয়ে লিখবো, তাহলে এখানে এসটা হবে হচ্ছে, ধরো তাহলে এখানে আর এস না লিখি, হ্যাঁ ধরো এখানে এস দিয়ে বোঝা হচ্ছে সলিউবিলিটি, এটাও সেম সলিউবিলিটি, আর সি দিয়ে বোঝা হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, হ্যাঁ। আচ্ছা আর এখানে যে এসটা, এখানে যে এসটা, এটা হচ্ছে সেকেন্ড সলভেন্টস ভলিউম, আর ভিটা হচ্ছে ইনিশিয়াল বা ফার্স্ট সলভেন্টস ভলিউম, বা অনেক জায়গায় সলিউশনের ভলিউমও লেখা থাকে। C1 এর ক্ষেত্রে খেয়াল করো, সে কোথায় আছে, ওয়াটারের মধ্যে আছে, এটার ভলিউম ধরো V, তাহলে এটা কি হবে, ওয়েট W1 ডিভাইড বাই M ইন্টু V। খেয়াল করো M তো দুইটারই সেম, দুইটাই তো অ্যালকোহলের জন্য। বাকিটা একটু কাটাকাটি করি চলো, কি কি থাকে, তাহলে KD ইজ ইকুয়াল টু থাকে C2 বাই C1 ইজ ইকুয়াল টু, হিসাব করো এই জিনিসগুলো হিসাব করো, দেখো W0 মাইনাস W1 ইন্টু V, এই ভিটা উপরে চলে যাবে, আর নিচে চলে আসে W1 ইন্টু S, এটা চলে আসে। আচ্ছা সো এই যে এই জিনিসগুলোকে যদি তুমি ঠিকঠাক করে লেখো, এই জিনিসগুলোকে যদি তুমি কাটাকাটি করে ঠিকঠাক করে লেখো, তখন এরকম আসবে W1 ইজ ইকুয়াল টু W0 ইন্টু V বাই KDS প্লাস V, এরকম আসা উচিত। ওই যে এই পাশে পাশ করলে এরকম আসা উচিত, V বাই KDS প্লাস V। ঠিক তেমনি তুমি যদি এখানে লেখো W2, মানে সেকেন্ড বার এক্সট্রাক্ট করলা, তাহলে কি আসবে, এখানে 1 এর জায়গায় 1 0, তাহলে এটা 2 1 ইন্টু V বাই KDS প্লাস V, এরকম আসবে। এখন W1 এর ভ্যালু যদি তুমি সাবস্টিটিউট করো, তাহলে কি আসে দেখো, W2 ইজ ইকুয়াল টু W1 এর ভ্যালু সাবস্টিটিউট করো, W0 ইন্টু V বাই KDS প্লাস V, আর আগে থেকে আছে V বাই KDS প্লাস V। সো আলটিমেটলি কি আসে, W2 ইজ ইকুয়াল টু W0 V বাই KDS প্লাস V স্কোয়ার। সো এটাকে যদি আমরা এটা জেনারেল ফর্মুলায় আনি, WN ইজ ইকুয়াল টু, বারবার W0 ই আসতেছে, W0 বা শুধু W, V বাই KDS প্লাস V, উপরে দেখো এখানে 2 আছে, এখানে 2, তার মানে এখানে N থাকলে এখানেও N। N হচ্ছে কয়বার, নাম্বার অফ এক্সট্রাকশন, নাম্বার অফ এক্সট্রাকশন, এইভাবেই ফর্মুলাটা আসলে আসছে, নাম্বার অফ এক্সট্রাকশন। W1 ইজ ইকুয়াল টু W0 বা শুধু W, V বাই KDS প্লাস V টু দি পাওয়ার N। মনে রাখবা ভাইয়া, এটা হচ্ছে N বার, N বার তুমি কি করছো, এটাকে এক্সট্রাক্ট করছো, করার পরেও কতটুকু বাকি আছে, হ্যাঁ যেটা এক্সট্রাক্ট হয় নাই, আর এটা হচ্ছে ইনিশিয়াল যে ম্যাচটা তুমি দিছিলা সেটা। ভিটা হচ্ছে ফার্স্ট যে সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, সেটার ভলিউম বা সলভেন্টের ভলিউম। এসটা হচ্ছে সেকেন্ড যে এক্সট্রা জিনিসটা তুমি অ্যাড করলা, সেটার মানে এক্সট্রা সলভেন্টের, সেটা হচ্ছে ভলিউম। কেডিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। কেডির বিষয়টা কি, উপরে থাকবে কি নতুনটা, নিচে থাকবে পুরাতনটা, উপরে নতুনের মধ্যে কনসেন্ট্রেশন, নিচে আসবে পুরাতনের মধ্যে কনসেন্ট্রেশন। ওকে আচ্ছা, সো এই হইল মোটামুটি ওভারঅল আলোচনা। সবাই ভাইকে একটু ঠান্ডা মাথায় বলো, এটা কি আমরা সবাই বুঝছি? বলো সবাই ঠান্ডা মাথায় একটু ভাইরা বলো, জায়ান, রায়ান, জয়িতা, আরিক, রাফিয়া, বলো বলো বলো, সবাইকে এটা আমরা বুঝছি। শুরুতে নিলাম, তারপর এক্সট্রাক্ট করলাম, শেক করলাম, ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, তাহলে কি রেশিওতে ডিস্ট্রিবিউটেড হলো সেটাকে বলতেছি আমরা কেডি। তারপর সেইভাবে আমরা হিসাব কিতাব করে ফর্মুলাটা নিয়ে আসলাম। প্রমাণ দরকার আছে পরীক্ষায়? একদমই দরকার নেই ভাইয়া, মাথা ঘোরানো স্বাভাবিক। প্রমাণ একদমই পরীক্ষায় দরকার নাই, প্রমাণ একদমই পরীক্ষায় দরকার নাই, জাস্ট মেইন পার্টটুক বুঝলেই হবে। ভাইয়া বুঝাই দিব, টেনশন নেই। এই যে দেখো ভাইয়া, যে বললাম না, ম্যাজ অফ দ্য সলিউট ইন দ্য সলভেন্ট বিফোর এক্সট্রাকশন, এটা W, ইনিশিয়াল যেটা, এটা হচ্ছে ইনিশিয়াল। ম্যাজ অফ সলিউট রিমেইনিং টু বি এক্সট্রাক্টেড আফটার nth এক্সট্রাকশন, মানে এটা হচ্ছে এক্সট্রাক্টেড হয়নি যতটুকু সেটা। V হচ্ছে এই যে ফ্রম হুইচ ইট ইজ এক্সট্রাক্টেড, মানে ফার্স্ট যে সলিউশন বা সলভেন্ট থাকবে সেটা। S হচ্ছে সেকেন্ডটা,
এখানে একটা কথা লেখা আছে দেখো, ভলিউম অফ দ্য সলভেন্ট ইন উইচ ইট ইজ এক্সট্রাক্টেড অর দ্যাট ইজ টেকেন ইচ টাইম। ইচ টাইম মানে তোমাকে এমনও বলতে পারে যে বাইরে থেকে তুমি ইথার অ্যাড করছো 300 ml ডাইরেক্ট একবারে, অথবা 3 বারে 100 করে। এখন তোমাদেরকে আমি একটা জাস্ট জেনারেল একটা কোশ্চেন করি, তুমি চা পাতা যদি একবার ছাকো যত ভালো মতো ফিল্টার হবে, একই পরিমাণ চা যদি 3 বার ছাকো তাহলে কি বেশি ফিল্টার হবে নাকি কম ফিল্টার হবে বলো তো? তাহলে যত বেশি ফিল্টার মানে এক্সট্রাকশন করবা তত বেশি ফিল্টার হবে, তত বেশি এক্সট্রাক্টেড হবে, এটা মাথায় রাখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, কেডি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এন হচ্ছে নাম্বার অফ এক্সট্রাকশন। এরপর দেখো, এরপর যদি আমরা সেই যে কেডিটা কিভাবে কি সলিউশন, এই যে কনসেন্ট্রেশন কোনটা, সলিবিলিটি কোনটা কি হবে না হবে সবকিছু আমরা বলছি। হ্যাঁ, এক এক বই এক এক ফর্মুলা থাকতে পারে, বাট আমরা এটাই অ্যাপ্লাই করব। ওকে, এই যে আমাদের কোশ্চেনটা চলে আসছে, চমৎকার একটা কোশ্চেন চলে আসছে। কি বলছে দেখো, এটা অল ইন ওয়ান, হ্যাঁ মানে সবকিছু আছে একটার মধ্যে। কন্টেইনার 1-এ হচ্ছে 200 ml CCl4 আছে, কন্টেইনার 2-তে 200 ml সলিউশন আছে যেখানে 2 গ্রাম আয়োডিন আছে, স্যাচুরেটেড সলিউশন 500 ml 0.714 গ্রাম ফেরাস হাইড্রোক্সাইড আছে। আচ্ছা ফাইন, মিস্টার এক্স এক্সট্রাক্টস আয়োডিন ফ্রম কন্টেইনার 2 ইউজিং অল দ্য সলভেন্টস ফ্রম দ্য কন্টেইনার 1 এট এ টাইম। এট এ টাইম মানে সে কয়বার এক্সট্রাকশন করছে বলো ভাইকে, সে কয়বার তাহলে এক্সট্রাকশন করছে দেখি, বুদ্ধি খাটায় বলো দেখি, সে তাহলে কয়বার এক্সট্রাকশন করছে? দেখো কি বলছে মিস্টার এক্স। আচ্ছা, আগে যেহেতু কন্টেইনার 2 কে এক্সট্রাক্ট করতে বলছে, আগে জেনারেল কিছু কথাবার্তা লিখে ফেলি। এটা হচ্ছে ফার্স্ট সলিউশন, অ্যাকোয়াস সলিউশন সবসময় ফার্স্ট। তাহলে অ্যাকোয়াস সলিউশনের ভি কত দেওয়া আছে ভাইয়া? ভি দেওয়া আছে হচ্ছে 200 ml। ডাব্লিউ ইনিশিয়াল ওয়েট, ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম। আচ্ছা, কেডি, কেডিটা কি হবে? এই যে দেখো, কেডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হওয়া হচ্ছে, তুমি তো আয়োডিনকে এক্সট্রাক্ট করবা, আয়োডিনের কনসেন্ট্রেশন লাগবে, উপরে লাগবে নিউয়ার সলভেন্ট, নিচে লাগবে ওল্ড সলভেন্টের মধ্যে কনসেন্ট্রেশন। এই এই হচ্ছে ঘটনাটা, এই রেশিওটা তোমার দরকার, এই রেশিওটা দরকার। তাহলে এই রেশিওই দেওয়া আছে, উইচ ইজ 86.2। ফাইন, চমৎকার। এখন মিস্টার এক্স আর মিস্টার ওয়াই এর দুইটা প্রসেস আছে, মিস্টার এক্স এর জন্য একটা, মিস্টার ওয়াই এর জন্য একটা। মিস্টার এক্স হচ্ছে পুরাটাই নিয়ে ইউজ করছে, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 200 ml, এই পুরাটাই নিয়ে সে ইউজ করছে এট এ টাইম, এন এর ভ্যালু হচ্ছে 1। And Mr. Y does the same thing but not at a time. He divides the solvent in 4 equal parts. তাহলে S হচ্ছে 200 কে 4 ইকুয়াল পার্টে ভাগ করো 50 ml, মানে প্রতিবার সে 50 ml করে নিছে। তাহলে 4 ইকুয়াল পার্টে নিছে, 4 স্টেপে করছে, তার মানে N এর ভ্যালু হচ্ছে 4। এইবার আসো বের করি WA1, এখানে যেটা একবার করছে W V বাই KD S প্লাস V টু দি পাওয়ার 1। তাহলে এখানে W1 এর ভ্যালু কত আসে চলো আমরা একটু বের করি। হ্যাঁ আসো, একদম সহজ এটা, W1 এর ভ্যালু কত আসে চলো আমরা বের করি। তাহলে W হচ্ছে 2 ইন্টু V বাই V হচ্ছে 200 বাই KD 86.2, S এর ভ্যালু হচ্ছে 200 প্লাস V 200 টু দি পাওয়ার 1। এখানে আসে হচ্ছে ভাইয়া 0.023, হ্যাঁ, বা আরো যদি একটু ডিটেলস রেখে 229 গ্রাম। এতটুকু হচ্ছে এক্সট্রাকশন হয় নাই। ওকে, আর এখানে যদি বের করি W4 ইজ ইকুয়াল টু W ইন্টু V বাই KD S প্লাস V টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে 2 ইন্টু ভিটা এখানে কত হয় 200, ঠিক আছে, KD হচ্ছে 86.2 ইন্টু S এর ভ্যালু হচ্ছে 50 প্লাস 200 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে ভ্যালু আসে হচ্ছে 7.7347 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গ্রাম। এই ডাব্লিউ গুলো হচ্ছে W1 বা W4, এগুলো হচ্ছে কতটুকু এক্সট্রাকশন হয় নাই। তাহলে যার এক্সট্রাকশন হয় নাই এই ভ্যালুটা যত কম হবে সেই তো ভালো, তার মানে বাকিগুলো এক্সট্রাকশন হয়ে গেছে। তাহলে বলো তো কার ইফিশিয়েন্ট, মানে অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি হুইচ প্রসেস ইজ মোর ইফিশিয়েন্ট, বলো কোন প্রসেস হচ্ছে মোর এফিশিয়েন্ট, বলো বলো কোন প্রসেস হচ্ছে মোর এফিশিয়েন্ট, কোন প্রসেস হচ্ছে মোর এফিশিয়েন্ট। তাহলে পার্সেন্টেজে বের করি আসো। তাহলে পার্সেন্ট ইফিশিয়েন্সি, ইফিশিয়েন্সি কিভাবে বের করে? উপরে থাকবে এক্সট্রাকশনের পরিমাণ W মাইনাস W1 ডিভাইড বাই W টোটাল ওয়েট ইন্টু 100%, ইন্টু 100%। দেখি তো এটা কত আসে।
ডাব্লিউ হচ্ছে 2 মাইনাস 0.0229 ডিভাইড বাই 2 ইন্টু 100%, এটা আসা হচ্ছে 98.855%। তার হচ্ছে ইফিসিয়েন্সি, মানে সে এক্সট্রাক্ট করতে পারছে। আর এটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তাহলে পার্সেন্টেজ অফ ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু সেম ডাব্লিউ মাইনাস ডাব্লিউ 4 ডিভাইড বাই ডাব্লিউ ইন্টু 100%। তাহলে 2 মাইনাস 7.7347 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 2 ইন্টু 100%। তাহলে এটা আসে 99.9996%। সো অবভিয়াসলি মিস্টার ওয়াই এর যে প্রসেসটা হচ্ছে সেটা মোর ইফিসিয়েন্ট। তাহলে মোর ইফিসিয়েন্ট হচ্ছে মিস্টার ওয়াই। হ্যাঁ, মিস্টার ওয়াই এর প্রসেস হচ্ছে মোর ইফিসিয়েন্ট। সবাই একটু ভাইয়াকে বলেন, এটা আগে পুরোটা সবাই খাতায় লেখেন, খাতায় লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখেন, তারপর আমরা বাকি কথা বলবো।
ওকে, সো এই জিনিসটা হোপফুলি আমরা সবাই বুঝছি। হ্যাঁ, আচ্ছা, সো চলো আরো কয়েকটা একটু ম্যাথ তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, লেটসে এই ম্যাথটা এখন তোমাদের দিয়ে প্র্যাকটিস করাবো। লেটসে তোমার কাছে হচ্ছে 2 গ্রাম আয়োডিন আছে। এখানে ধরো লেখা আছে 90% এক্সট্রাক্টেড, 90% এক্সট্রাক্টেড, এটাও লেখা আছে আয়োডিন। ধরো এটাকে আমরা এক্সট্রাকশন ইয়াতে নিলাম, সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসে নিলাম। সো এখানে কি কি ইউজ করা হয়েছে, ধরো ওয়েট, 90% এক্সট্রাক্টেড একটু পরে লিখি। আচ্ছা, সো 2 গ্রাম আয়োডিন আছে, ভালো কথা। এখানে ধরো 200 ml, 200 ml অ্যাকোয়াস সলিউশন আছে, অ্যাকোয়াস সলিউশন আছে। তারপর এর মধ্যে লেটসে তুমি অ্যাড করছো হচ্ছে 25 ml CCl4, CCl4 দিছো। হ্যাঁ, CCl4 দিছো। দেওয়ার পর তোমাকে কোশ্চেন করা হইলো যে এটার কেডিও দেওয়া আছে, কেডিও ধরা আছে 1/0.00016। হ্যাঁ, এরকম কিছু একটা দেওয়া আছে, যেটা রেশিওটা এরকম ভাবে দেওয়া I2CCl4 ডিভাইড বাই I2 অ্যাকুয়াস, এটা দেওয়া। হ্যাঁ, আর বলছে এটা হচ্ছে 90% এক্সট্রাক্টেড। কোশ্চেন হচ্ছে এন কত, কোশ্চেন হচ্ছে এন কত। নাও এটা একটু করো, দেখি এটা বুঝো কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এন এর ভ্যালু ফ্র্যাকশন আসলে কি করবা না করবা সেটা নিয়ে আসলে কথাটা। তো সবাই একটু করে ফেলো, দেখি এটা আমরা পারি কিনা।
ওকে, সবাই ট্রাই করছো? দেখি, চলো ভাইয়া ট্রাই করে দিই। দেখো এখানে বলছে 2 গ্রাম আয়োডিন আছে। সো তোমার, আচ্ছা সলিউশনটা একটু এই কালারে লিখি। সো তোমার ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম, বলছে 90% এক্সট্রাক্টেড। তার মানে ধরো nth বারে যে ডাব্লিউ এন্ড, মানে n বার এক্সট্রাকশন করার পর কতটুকু এক্সট্রাকশন হয় নাই, 10% অফ ডাব্লিউ, মানে 90% এক্সট্রাকশন হয়ে গেছে, কতটুকু হয় নাই 10%, ওইটা নিয়ে তোমাদের কাজ। ডাব্লিউ এনটা হচ্ছে কতটুকু এক্সট্রাকশন হয় নাই এখনো, মানে এক্সট্রাকশন করার পরও কতটুকু এখন এক্সট্রাক্টেড হয় নাই। সো আলটিমেটলি 10/100 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, তাহলে কতটুকু হবে বলো, 0.2 গ্রাম নাকি, 0.2 গ্রাম এক্সট্রাক্টেড হয়নি। আচ্ছা ফাইন। এরপর তাহলে দেখো এস এর ভ্যালুটা দেখো, এস এর ভ্যালু যে নতুন কোনটা অ্যাড করছো, CCl4 25 ml। তারপর ভি এর ভ্যালুটা দেখো, ইনিশিয়ালি 200 ml অ্যাকোয়াস সলিউশন। আর কেডি কি দেওয়া আছে ভাইয়া, 1/0.00016, এটাই হবে বিকজ CCl4 বাই অ্যাকোয়াসে হওয়ার কথা, মানে নিউ বাই ওল্ড, এটাই হওয়ার কথা। ওকে, সো চলো এখন আমরা ডিরেক্ট ফর্মুলা বসাই। ফর্মুলাটা আসলে কি, দাঁড়াও, এই ভ্যালুগুলো তো আমরা মাত্র নিলাম, এই ভ্যালুগুলা লেটস সে, এখানে কি জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে, এদিকে দেখি। হ্যাঁ আচ্ছা, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে WN ইজ ইকুয়াল টু W ইন্টু V বাই KD S প্লাস V টু দি পাওয়ার N। এখন তুমি একটু চিন্তা করো, এই দুটো ডিভাইড করে দাও, এই দেখো WN বাই W, এটা ডিভাইড করলা ইজ ইকুয়াল টু কি আসে, V বাই KD S প্লাস V টু দি পাওয়ার N। বোথ সাইডে লগ নিয়ে নাও, লগ WN বাই W ইজ ইকুয়াল টু, লগ নিলে এই পাওয়ারটা সামনে চলে আসে, N লগ V বাই KDS প্লাস V। তারপর আমরা কি করব, দুইটা ডিভাইড করে দাও, লগ WN বাই W ডিভাইড বাই লগ V বাই KDS প্লাস V ইজ ইকুয়াল টু N লগ A বাই লগ B। ফর্মুলা কি, লগ A বাই লগ B, ও সরি এটার ফর্মুলা তো না, লগ A বাই B মানে হচ্ছে লগ A মাইনাস লগ B। সো এই দুইটা লগের যেহেতু আছে, n এর ভ্যালুটা আমরা বের করবো। সো চলো তাহলে, সুতরাং n এর ভ্যালুটা কত আসে আমরা একটু চলো ক্যালকুলেট করি। সো লগ উপর হচ্ছে WN হচ্ছে 0.2 ডিভাইড বাই হচ্ছে 2, আচ্ছা আর নিচে হচ্ছে লগ V এর ভ্যালু হচ্ছে 200, KD এর ভ্যালু হচ্ছে 1/0.00016 ইন্টু 25 প্লাস 200। আচ্ছা তাহলে n এর ভ্যালু ভাইয়া আসে হচ্ছে 0.34, 346 এরকম কিছু একটা আছে, 0.346। এখন ভাই একটু চিন্তা করে দেখো, 0.346 আসছে, এটা তো এক্সট্রাকশন নাম্বার, তুমি কিরকম ফ্র্যাকশন দিতে পারবা না? মনে করো তুমি একবার চা খেয়েছো, আরেকটু চা খেতে মন চাইছে একটু, তাহলে তো আরেকবার বানাইতে হবে। আলটিমেটলি যাই আসুন না কেন, তুমি পরের ডিজিটে চলে যাবা, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ধরো তোমার n এর ভ্যালু আসলো 1.0000001, তাও অ্যান্সার হচ্ছে 2। একটু বেশি আসলেই পরের নাম্বার, একটু বেশি আসলেই পরের নাম্বার, বুঝতে পারছো? এই হইলো আমাদের মোটামুটি ঘটনা। তো আমরা চলো একটা ব্যাক ক্যালকুলেশন করি। তো W ভ্যালু 2 ইন্টু V হচ্ছে 200 বাই 25 ডিভাইড বাই 0.00016 প্লাস 200 টু দি পাওয়ার 1। অ্যান্সার মোটামুটি এরকমই আসে, ঠিক আছে, কাছাকাছি আসে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি আমরা, বলেন? এই হচ্ছে আমাদের ঘটনা, মানে n এর ভ্যালু কেমন আসলে আমরা কিভাবে ইউজ করব। ক্লিয়ার? ছোট করে একটা সি লিখে দিই, ঝটপট ঝটপট সবাই। কই বাচ্চা কাচ্চারা, জায়ান, রায়ান, জয়িতা, রাফিয়া, বলো বলো বলো। n এর ভ্যালু নিয়ে সবারই অনেক কনফিউশন থাকে যে ভাই আমার যদি এরকম আসে যে 2.5, তাহলে কত দিব, 3 দিবা। 2.00001 আসে, তাও 3 দিবা। 1.9992 দিবা, 1.0001 আসলেও 2 দিবা। মানে মানে ইন্টিজারের পরে যদি কোনো ডেসিমাল থাকে, পরের ইন্টিজারে চলে যাবা। ডান, ওকে, ক্লিয়ার? ওকে, সো দেখো এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের মোটামুটি এই ফুল চ্যাপ্টারটা কিন্তু শেষ, এই ফুল চ্যাপ্টারটা শেষ। এবং এই ফুল চ্যাপ্টারে আমরা কিন্তু অনেক টপিক পড়ছি। তাহলে ভাইয়াকে একটা কোশ্চেন অ্যান্সার দাও দেখি সবাই। এই যে চ্যাপ্টার 2 সেকেন্ড পেপার, মানে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, আগে আমাদের বেসিকটা যেমন ছিল বা যতটুকু পারতাম, ইনশাআল্লাহ এখন একটু হলেও ইমপ্রুভ হয়েছে না আমাদের সবার ভাইয়া, বলো তো? এই চ্যাপ্টারটা থেকে এখন যদি কোশ্চেন আসে, সেটা ডেসক্রিপটিভ হোক বা ম্যাথমেটিক্যাল হোক, যাই হোক না কেন, ইনশাআল্লাহ সহজভাবে পারবো না আরো। দেখো আমরা আয়ন আইডেন্টিফিকেশনটাও কিন্তু খুব সহজভাবে পড়ানোর চেষ্টা করছি, যেন তোমাদের জন্য সুবিধাজনক হয়, এবং তোমরা কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারবে ইনশাআল্লাহ, যদি ওই শর্টকাটগুলো মনে রাখো। হ্যাঁ, এই ওকে, গুড গুড, ভেরি গুড। আচ্ছা ভেরি গুড। তাহলে এখন এই চ্যাপ্টার থেকে আসলে সিকিউ গুলা কোত্থেকে আসে?
ভাইয়া সলিবিলিটি থেকে একটা সেপারেট সিকিউ দেয় সবসময়, সলিবিলিটির সাথে ধরো ইনশাল্লাহ ওই যে তোমার সলভেন্ট এক্সট্রাকশনের সাথে একটু একটু মিলাই দিলেও দিতে পারে, বাট সলিবিলিটি একাই 100। এরপর যদি তুমি ধরো কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে ওই যে স্পেকট্রাম, হ্যাঁ, এগুলো মিলে একটা দিতে পারে, সাথে অ্যাটমিক মডেল টডেল এই আশেপাশে যা যা আছে এই জিনিসগুলো আছে, অ্যাটমিক মডেল বা এই যে এই সলভেন্ট এক্সট্রাকশন এগুলো একটা মিলাই দিয়ে দিতে পারে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে দুইটা সিকিউ দেওয়ার খুব ভালো পসিবিলিটিস আছে, তিনটাও দিতে পারে। সো আমাদের কিন্তু সব টপিকগুলো কিন্তু ইনশাল্লাহ ভালো মতো কভার হয়ে গেছে। ওকে, সো বেস্ট অফ লাক, ভালো মতো কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সো এই তো ভাইয়া আজকের পড়া আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।